এই বাড়িটাতে আমি টানা 4 বছর টিউশনি করাচ্ছি। একটা মেয়েকে পড়াই, নাম মায়া। মায়া ক্লাস 2 থেকে পড়ে আমার কাছে। আমার পড়াশোনা শেষ, চাকরির জন্য ঘুরছি। টিউশনি করাই বেশ কয়েকটা। আমার পড়ানো মায়ার বাবা মায়ের ভীষণ পছন্দ, তাই তারা আমাকে ছাড়তেই চায় না। আমি টিউশনি করাই শখের বশে। বাবা আমার কোটিপতি, তাতে আমার কিছু আসে যায় না। আমি নিজের উপার্জন করা টাকায় নিজের খরচ চালাই। বাবার টাকাতে ফুটানি করা আমার একদম পছন্দ না। আমি সাধারণভাবে চলাফেরা করতে ভালোবাসি। আমার বাবা যে এত ধনী সেটা আমার কলেজের কেউ জানে না, এমনকি আমার বন্ধু বান্ধবও না। সবাই জানে আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি মায়াকে যেই রুমে পড়াই সেই রুমের পাশে পাশের বিল্ডিংয়ের ফ্ল্যাটের বেলকনি দেখা যায়। একদিন মায়াকে পড়াচ্ছি, হঠাৎ ওই বেলকনিতে একটা মেয়ে এসে দাঁড়ালো। এতদিন মায়াকে পড়াই, আগে কখনো দেখিনি মেয়েটাকে। মেয়েটা শ্যামবর্ণ, দেখতে যেমন সুন্দরী তেমনি মায়াবী, দেখলে যেন চোখ ফেরানো যায় না। প্রথম দিন দেখেই মেয়েটাকে ভীষণ ভালো লেগে গিয়েছিল। এরপর থেকে মায়াকে রেগুলার পড়াতে আসতাম, শুধুমাত্র ওই মেয়েটাকে একটাবার দেখার জন্য। আগে সপ্তাহে একদিন হলেও কামাই যেত, এখন আর যায় না। আমি শত কাজ থাকলেও মায়াকে পড়াতে আসি। আমি একদিন মায়াকে পড়াতে পড়াতে দেখলাম সেই মেয়েটা বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমি মায়াকে বললাম, আচ্ছা মায়া, ওই মেয়েটাকে চিনো তুমি? কোন মেয়েটা স্যার? আমি মায়াকে বেলকনির দিকে আঙুল দিয়ে ইশারা করে দেখালাম, ওই যে বেলকনিতে দাঁড়িয়ে আছে ওই মেয়েটাকে। হ্যাঁ, চিনি তো। নাম কি মেয়েটার? ওর নাম তো সেজুতি। সেজুতি? বাহ, খুব সুন্দর নাম। এরপর একদিন মায়াকে পড়াতে এসে দেখি মায়া বেলকনিতে দাঁড়িয়ে সেজুতির সাথে কথা বলছে। আমি গেলাম বেলকনিতে। এই সুযোগে যদি সেজুতির সাথে একটু কথা বলতে পারি। এগিয়ে গেলাম মায়ার কাছে। মায়া, কি করছো? এই তো কথা বলছিলাম সেজুতি আপুর সাথে। সেজুতি আপু, এই দেখো, এটা আমার টিচার সৌরভ ভাইয়া। আর সৌরভ ভাইয়া, এটা সেজুতি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মায়া, তোমার স্যার এসছে, তুমি পড়ো, আবার পরে কথা হবে, বাই। কথাটা বলে সেজুতি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমিও হা করে তাকিয়ে রইলাম সেজুতির দিকে। ও স্যার, স্যার পড়াবেন না? আমার হাত ধরে নাড়া দিতে দিতে বলল মায়া, হ্যাঁ হ্যাঁ চলো। এরপর মাঝে মাঝে সেজুতি বেলকনিতে আসতো, আর আমি ওকে দেখতাম লুকিয়ে লুকিয়ে। কিছুদিন পর আমি খেয়াল করলাম সেজুতিও আমাকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। মনে হয় সেজুতিও আমাকে পছন্দ করতে শুরু করেছে। না, এভাবে আর পারছি না। মনে হয় ভালোবেসে ফেলেছি সেজুতিকে আমি। এবার সেজুতির সাথে দেখা হলে সাহস করে ওর কাছে ওর ফোন নম্বরটা চাইবো। যা হবার হবে। সেদিন পড়াতে গেছি আর বারবার বেলকনির দিকে তাকাচ্ছি, কখন সেজুতি আসবে আর কখন ওর সাথে কথা বলবো। কিন্তু না, আজ আর সেজুতি আসলো না। মনটা খারাপ হয়ে গেল ভীষণ। মায়াকে পড়িয়ে চলে আসছি, সাথে সাথে মায়া আমার হাতটা টেনে ধরল। স্যার, স্যার, আপনি কিছুদিন আগে আমাকে যে দুটো ফুলের চারা উপহার দিয়েছিলেন, সেই গাছে অনেক ফুল ফুটেছে। চলুন দেখবেন, চলুন চলুন। না মায়ামো, আজ না, অন্য একদিন দেখব। আজ ভালো লাগছে না। আজ সেজুতিকে দেখিনি, কিছু ভালো লাগছে না। চলুন না স্যার, প্লিজ প্লিজ প্লিজ। যাও না সৌরভ, মায়া যখন এত করে বলছে একবার দেখে এসো। মায়া কিন্তু খুব যত্ন করে গাছগুলো রোজ 2বার করে পানি দেয় গাছগুলোতে। কি আর করব, বাধ্য হয়ে বললাম ঠিক আছে চলো। মায়া ছাদে গিয়ে মায়া আমাকে গাছগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। ঠিক তখন কেউ মায়ের নাম ধরে ডাক দিল। সামনে তাকিয়ে দেখলাম সেজুতি ওপাশের ছাদে দাঁড়িয়ে আছে। ওকে দেখে এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। মায়া আমার হাতটা টানতে টানতে নিয়ে গেল ওই ছাদের কাছে। কেমন আছো মায়া? খুব ভালো আছি। তুমি কেমন আছো আপু? হ্যাঁ, আমিও ভালো আছি। এই যে, আপনি কেমন আছেন? জি, আমাকে বলছেন? জি হ্যাঁ, আপনাকেই বলছি। জি, ভালো আছি। আপনি? জি ভালো। আপনার সাথে কি 5 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই। বলছি, আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? হ্যাঁ অবশ্যই। এমনটা হবে আমি কল্পনাও করিনি। মেঘনা চাইতে বৃষ্টি। আমি সেজুতিকে আমার ফোন নম্বরটা দিলাম। ধন্যবাদ। আসলে আপনার সাথে একটু কথা ছিল। তো বলুন না। না, আসলে এখন একটু বিজি আছি। আমি রাতে কল দিই আপনাকে। রাতে ফ্রি আছেন তো? না? হ্যাঁ, তোমার জন্য আমি সবসময় ফ্রি। কি বললেন? না না, কি বলবো।
বললাম যে হ্যাঁ, রাতে ফ্রি থাকবো, সমস্যা নেই, কল দিয়েন। আচ্ছা ঠিক আছে, কল দিব সময় করে। আসছি তাহলে এখন আমি। বাই। বাই মায়া। বাই আপু। আমি বাড়ি ফিরে খুশিতে লাফাতে লাগলাম। না চাইতেই এত কিছু পেয়ে যাব কখনো ভাবিনি। সে যদিও মনে হয় পছন্দ করে আমাকে। সারা রাত অপেক্ষা করলাম সেজুতির কলের জন্য, কিন্তু না, সেজুতির কোনো কল আসলো না। সেজুতির ফোন নম্বরটাও আমি জানি না। জানলে না হয় আমি লজ্জার মাথা খেয়ে কল দিতাম ওকে। বারবার ফোন বেজে উঠছে। আমি ভাবছি এই বুঝি সেজুতি কল দিল, এই বুঝি কল দিল। বারবারই অন্য কেউ কল দিয়েছে দেখে মনটা খারাপ হয়ে যায়। অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়লাম আমি। সকাল হতেই ফোনটা হাতে নিয়ে দেখলাম সে যদি কল দিয়েছিল কিনা। দেখলাম না, সে যদি কোনো কল দেয়নি। পরের দিন শুক্রবার, আজ তো পড়াতে যেতে পারবো না, কি করে যোগাযোগ করব এখন সেজুতির সাথে? কি করে বিকালে হাঁটতে হাঁটতে গেলাম মায়াদের বাসার সামনে। দেখি একটু যদি দেখা মেলে তার। মায়াদের বাসার সামনে পায়চারি করছি প্রায় আধা ঘন্টা যাবৎ। হঠাৎ ঝুমঝুম করে বৃষ্টি নামলো। আশেপাশে দাঁড়ানোর কোনো জায়গাই নেই। আমি দৌড়ে চলে আসতে যাব, ঠিক তখনই দেখলাম সেজুতি সামনের বেলকনিতে এসে বাইরে হাত দাঁড়িয়ে বৃষ্টির পানি স্পর্শ করছে। ইস, যদি আমি ওই বৃষ্টি হতাম, তবু তো সেজুতি একটু ছুঁয়ে দেখতো আমাকে। আমি সেজুতিকে দেখতে দেখতে পেছনের বড় ড্রেনের পাশে এসে দাঁড়ালাম। আর ওই দিন থেকে সেজুতি জোরে জোরে বলে উঠল। আরে আরে, সাবধানে সাবধানে পড়ে যাবেন তো। সেজুতি কথাটা বলা মাত্রই আমি একদম পা পিছলে পড়ে গেলাম ড্রেনের ভেতরে। পড়ে গিয়ে কিছুটা হাবুডুবু খেলাম। তারপর কিছু লোক এসে আমাকে টেনে তুলল। সাথে সাথে কেউ একজন পাশে থেকে বলে উঠল। আরে স্যার, আপনি? তাকে দেখলাম মায়া চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে আমার সামনে, মুখে হাত দিয়ে। আর সেজুতিও। আরে আপনি পড়লেন কি করে? বললাম সাবধানে, তবুও পড়ে গেলেন। নিন, এবার উঠুন। কোথায়? আমার পিছে পিছে আসুন। কোথায়? আরে আগে আসুন তো, এত কথা বলেন কেন? আমি সেজুতির পিছে পিছে গেলাম। দেখলাম সেজুতি ওদের গাড়ি ধোবার জল মোটরের পাইপ টেনে নিয়ে আসছে আমার দিকে। আরে আরে, এটা কি হবে? কথাটা বলা মাত্রই সেজুতি পাইপটা আমার দিলে দিয়ে পানি ছেড়ে দিল। আরে আরে, করছেনটা কি? আরে থামুন, ঠান্ডা লেগে যাবে তো আমার। আরে কিছু হবে না। এই অবস্থায় বাড়ি গেলে আপনাকে ভূত ভেবে ভয় পাবে। পাবে না, আমার ঠান্ডার সমস্যা আছে। এমনভাবে পানি দিলে সর্দি লেগে যাবে তো। কথাটা বলে আমি সেজুতির হাত থেকে পাইপটা কেড়ে নিলাম, আর তাতে সেজুতিও ভিজে গেল। আমরা দুজনেই ভিজে একদম যাচ্ছে তাই অবস্থা। আর মায়া পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সেজুতি ভেজা শরীরে আমার দিকে তাকাতে পারছিল না। সে লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে দৌড়ে পালালো। সেজুতি লজ্জায় দৌড়ে উপরে চলে গেল। তারপর আমি চলে এলাম বাসায়। ইস, ছুটির দিনে ছাত্রীর বাড়ির সামনে কি একটা অবস্থা। পরের দিন এতটা জ্বর আসলো, বিছানা থেকে উঠতেই পারছি না। তবুও মায়াকে পড়াতে গেলাম শুধুমাত্র সেজুতিকে একবার দেখার জন্য। গিয়ে দেখি সেজুতি মায়াদের ড্রয়িং রুমে বসে কথা বলছে মায়ার মায়ের সাথে। আমি ভেতরে ঢোকা মাত্রই সেজুতি আমাকে দেখে হাসতে লাগলো মিসমিস করে, সাথে মায়ার মাও। আমি লজ্জায় মাথা উঁচু করতে পারছি না। মায়াকে পড়ানো শেষে চলে আসছি, ঠিক তখনই সেজুতিদের বেলকনির দিকে তাকিয়ে দেখি সেজুতি তাদের বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওকে কি জিজ্ঞাসা করব? কেন কাল কল করবে বলে করলো না? জিজ্ঞাসা করাটা কি ঠিক হবে? না থাক। সেদিন রাতে আমি শুয়ে আছি, ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে কল আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলছি। আমি কে? আমি সেজুতি। সেজুতি, তুমি কেমন আছো? জানো কাল সারা রাত তোমার কলের অপেক্ষায় ছিলাম। ও সরি, আপনাকে তুমি বলে ফেললাম, সরি। ইটস ওকে। কাল একবার দেখা করতে পারবেন আমার সাথে? আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ অবশ্যই, বলুন কোথায় দেখা করতে চান। ঠিক আছে, আমি ঠিকানা আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। কাল বিকেল 5টার সময় চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই। তাহলে এখন কাল সময় মতো চলে আসবেন। আমি জীবনে এত খুশি হইনি। কাল মনে হয় সেজুতি ওর মনের কথা বলবে আমাকে, আমিও বলবো আমি খুব ভালোবাসি সেজুতি তোমাকে। ইস, ভাবলেই কেমন হচ্ছে মনের ভেতরে। কিছুক্ষণ পর সেজুতি একটা রেস্টুরেন্টের ঠিকানা মেসেজ করে দিল। আজ রাতে আর আমার ঘুম হবে না। পরের দিন উঠে ফ্রেশ হয়ে মায়াকে পড়াতে গেলাম আজ সকালে, কারণ বিকালে সেজুতির সাথে দেখা করতে হবে। আজ আর মায়াকে পড়ানোর সময় সেজুতিকে দেখলাম না। মায়াকে পড়ানো শেষ করে বাড়ি এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে একটু শুইলাম।
সেজুতির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 4:50 বাজে। ও শিট, এখন কি হবে? 10 মিনিট আমি রেডি হব কখন? আর পৌঁছাবো কখন? তাড়াতাড়ি কোনো রকম রেডি হয়ে বের হলাম। কেবল নিচে নেমে বের হলাম, ঠিক তখনই বাবা পেছন থেকে ডাক দিল। দাঁড়াও সৌরভ, তোমার সাথে কিছু কথা ছিল। জি বলুন তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই। সৌরভ, তোমাকে আর কতদিন বলবো এভাবে বাইরে চলাফেরা করবে না? তোমার জন্য আমি একটা বাইক, 2টা গাড়ি কিনে রেখেছি, তুমি কোনোটাই ব্যবহার করো না। তারপর বাবা আমার কাছে এসে আমার গায়ের শার্টটা টেনে ধরে বললেন, আর এটা কি কি সব পরেছো তুমি? তোমার জন্য আমার মান সম্মান কিছুই থাকবে না। তুমি কি জানো তোমার এসব অদ্ভুত আচরণের জন্য আমার বন্ধু বান্ধব আমাকে টিটকারি করে? তুমি কি জানো এই শহরে ধনীদের তালিকায় তোমার বাবা 1-2 নম্বরে আছে, আর তার ছেলে হয়ে তুমি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেদের মতো চলাফেরা করো? অবশ্য তোমাকে এসব বলে কি লাভ? তুমি তো এটাই জানো তোমার বাবার এই শহরে কতগুলো অফিস আছে, জীবনে তো কখনো উকি দিয়ে দেখোনি। আপনার আর কিছু বলার আছে? আমার দেরি হয়ে যাচ্ছে। কেমন রাজকার্য করতে যাচ্ছ যে বাবার কথা শোনার সময় নেই? বাবা যেখানে যাও যাবার সময় গাড়ি নিয়ে বের হবে। আপনার ওই পাপের টাকার কোনো জিনিস আমার চাই না, ওগুলো আপনি আপনার কাছেই রাখুন। কি বললে তুমি? এই কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি, দাঁড়াও। বেয়াদব ছেলে একটা, বাবার মুখে মুখে তর্ক করো। ইস, অনেকটা দেরি হয়ে গেল, 3:15 বেজে গেছে। সে যদি মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। আমি পৌঁছে দেখি সে যদি দাঁড়িয়ে আছে, কালো কালারের একটা শাড়ি পরেছে ও আজ, চুলগুলো খোলা, কি যে সুন্দর লাগছে ওকে বলে বোঝাতে পারবো না। হাই সেজুতি, সরি আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, সমস্যা নেই। আমিও কেবল এসে দাঁড়ালাম, ভেতরে চলুন। হ্যাঁ চলো। আমরা ভেতরে গিয়ে বসলাম। মায়ের আম্মুর মুখে শুনলাম, আপনি নাকি খুব ভালো পড়েন। ওই আর কি। জানি আমি। এবার আসল কথায় আসা যাক, যেটা বলার জন্য আপনাকে এখানে ডেকেছি। জি বলো, মানে বলুন। ক্লাস 5-এর একটা মেয়েকে পড়াতে পারবেন? কোথায় পড়াতে যেতে হবে? অবশ্যই আমাদের বাসায়। হ্যাঁ অবশ্যই পারবো, বলুন কখন পড়াতে যেতে হবে? মায়াকে পড়ানোর পর যাবেন পড়াতে, পাশাপাশি বাসা তো আপনার ভালো হবে। হ্যাঁ তা ঠিক। একটা কথা বলি, হ্যাঁ বলুন। আপনি এই কথা বলার জন্য ডেকেছিলেন আমাকে এখানে? হ্যাঁ, কেন? সত্যি এটা বলার জন্যই ডেকেছিলেন? আরে হ্যাঁ। দূর, এটা শোনার জন্য আমি এত দূর ছুটে আসলাম? কিছু বললেন? না না, কি আর বলবো। তা আপনি সপ্তাহে কয়দিন আসতে পারবেন পড়াতে? 7 দিনই আসতে পারবো। তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ তুমি বললে শুক্রবারেও আসতে পারি, সমস্যা নেই। কি কিছু বললেন? না মানে জি বলুন। বলছিলাম যে আমি কিন্তু 3000-এর নিচে পড়াতে পারবো না। এই কথা বলতে এত লজ্জা? ওকে, আপনাকে 3000ই দিব। তাহলে আগামী মাসের 1 তারিখ থেকে আসুন বিকেলে। না, কাল থেকে আসি। কাল থেকেই? 1 মাসের তো এখনো 10 দিন বাকি। থাক, সমস্যা নেই, এই মাসটা আমি এমনি পড়িয়ে দেব, টাকা দিতে হবে না। ঠিক আছে, আজ আমি আসি তবে। আরে আরে, এভাবে চলে গেলে হবে নাকি? কিছু তো খেতেই হবে। না আজ থাক, অন্য একদিন। কথাটা বলে সে যদি চলে গেল আর আমি ওর পিছে পিছে বাইরে এলাম। দেখি সে যদি দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আমি তাড়াতাড়ি একটা রিক্সায় উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি চাইলে আমি আপনাকে আপনার বাসার সামনে ছেড়ে দিতে পারি। না সমস্যা নেই, আমি চলে যেতে পারবো। আরে আসুন না, আমি তো ওই দিকেই যাচ্ছি, আপনাকে ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে, চলুন। সে যদি আমার পাশে এসে বসলো। ওর খোলা চুলের গন্ধ যেন আমাকে মাতাল করে তুলছে। ওর চুলগুলো বারবার বাতাসে আমার মুখে এসে পড়ছে। আহ, মনে হচ্ছে এই সময়টা যদি থেমে যেত, তাহলে আরও কিছু সময় সে যদিকে এতটা কাছ থেকে দেখতে পেতাম। একটা শ্যামবর্ণের মেয়ে যে এতটা সুন্দরী হতে পারে আগে জানতাম না। আমি সেজুতির দিকে হাঁ করে তাকিয়ে আছি। হঠাৎ ঝুমঝুম করে বৃষ্টি নামলো। রিক্সা থামিয়ে আমরা একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। বর্ষাকাল, তাই যখন তখন বৃষ্টি চলে আসছে। দেখ, ছাতাটা যে কেন আনলাম না। আপনি ছাতা আনেননি? না মানে মনে ছিল না। কি আর করবেন, ভিজুন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। দুজন কাকভেজা হয়ে বাড়ি ফিরলাম। পরের দিন মায়াকে একটু তাড়াতাড়ি পড়াতে গেলাম। মায়াকে পড়ানো শেষ করে সেজুদিদের বাসায় গেলাম। গিয়ে দরজায় নক করলাম। দরজা খুলে দিল ছোট্ট একটা মেয়ে, দেখতে ভীষণ কিউট। দরজা খুলে মেয়েটা বলল, কে আপনি? সেজুতি আছে?
হ্যাঁ আছে তো, ভেতরে আসুন। মেয়েটা এত কিউট করে কথা বলে, শুনতে ইচ্ছা করছে। আপনি বসুন, আমি সেজুদিকে ডেকে দিচ্ছি। আমি ঘুরে ঘুরে সেজুতির বাসাটা দেখতে লাগলাম। সারা বাড়িতে সেজুতি আর ওই মেয়েটার ছবি। মনে হয় মেয়েটা সেজুতির ছোট বোন। মেয়েটা ভেতরে গিয়ে সেজুতিকে ডেকে আনলো। এটা শুনছেন? হ্যাঁ, মানে আপনি আসছিলেন না, তাই একটু বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। কেমন আছেন? জি ভালো, আপনি? জি, আমিও ভালো আছি। হঠাৎ মেয়েটা বলে উঠল। আম্মু, এটা কি আমার নতুন টিচার? আর সেজুতি বলল, হ্যাঁ মা, এটা তোমার নতুন টিচার। ও আপনাকে তো বলাই হয়নি। এটা আমার মেয়ে অনু, একেই পড়ানোর কথা বলেছিলাম আপনাকে। আমি তো সেজুতির কথা শুনে এক হাত মাটির নিচে পুঁতে গেলাম। মেয়ে মানে? মেয়ে মানে অনু আমার একমাত্র মেয়ে, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেজুতির কথা শুনে আমার মাথা ঘুরছিল। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। না, না জেনে একটা বিবাহিত মেয়েকে ভালোবেসে ফেললাম। মাথা ঘুরছে আমার। সেজুতিকে দেখলে মনে হয় না যে সে বিবাহিতা। মাথায় কাজ করছে না। আর 1 মিনিট এখানে থাকলে মাথা ঘুরে পড়ে যাব মনে হয়। আমি আজ আসছি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, কেন, কি হলো? আপনি এত ঘামছেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল। কাল থেকে আসবো পড়াতে, এখন আসি আমি। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ালাম না সেখানে। সোজা বাড়ি চলে এলাম। গায়ে জ্বর, তবুও টপ টপ করে ঘাম ঝরছে। সেজুতিদের বাসা থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। জ্বর আরও বেড়ে গেল এই টেনশনে। কি করব? আমি এখন সেজুতিকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু ওর তো ফ্যামিলি আছে, ও কোনোদিনও আমার হবে না। যে করেই হোক ভুলে যেতে হবে ওকে। কিন্তু একটা কথা আমি কিছুতে ভেবে পাচ্ছি না। সে যদি বিবাহিত হয় তাহলে পুরো বাড়িতে ওর ছবি আছে, ওর মেয়ে অনুর ছবি আছে। তাহলে কোথাও ওর হাজব্যান্ডের ছবি কেন দেখতে পেলাম না? কাহিনী কি? তাহলে কি একটু খোঁজ নিয়ে দেখব? সেটাই ঠিক হবে। পরের দিন গলির মোড়ের চায়ের দোকানটাতে বসে বসে চা খাচ্ছি। তখন মায়াদের বাসার নিচের ফ্ল্যাটের ভাড়াটিয়া নজরুল চাচার ছোট ছেলে রনি এসে বসলো আমার পাশে। মায়াকে পড়াতে যেতাম, প্রায় ওর সাথে দেখা হতো। বেশ ভালো সম্পর্ক আমার রনির সাথে। ওকে তাহলে জিজ্ঞাসা করা যাক সেজুতির কথা, যদি কিছু জানতে পারি। আরে রনি, কেমন আছো? জি ভাইয়া ভালো। আপনি এখানে? আঙ্কেল দেখলে কিন্তু আপনার খবর আছে। আরে বাদ দাও তো, কিছু বলবে না, সে জানে আমি এমন। আশ্চর্য মানুষ আপনি ভাইয়া। আপনার মতো মানুষ এখনকার যুগে দুটো খুঁজে পাওয়া মুশকিল। কেন? এত বড়লোক ছেলে হয়ে আপনি এত ভালো একজন মানুষ আর এত সাধারণভাবে চলাফেরা করেন। আপনি তো বড়লোকের ছেলে, তবু আপনার মনে বিন্দুমাত্র অহংকার নেই। কি যে বলো না, বাদ দাও এসব। তা দিনকাল কেমন কাটছে তোমার? পড়াশোনার কি অবস্থা? এই তো ভাইয়া ভালোই। আপনার টিউশনি কি খবর? ও ভাইয়া, একটা টিউশনি আছে, ওরা টিচার খুঁজছে। আমাকে বলেছিল আপনার কথা। আপনি পড়াতে পারেন ভাইয়া? না রনি, গতকাল থেকে নতুন একটা টিউশনি নিছি, না হলে পারতাম। কোথায় ভাইয়া? এই তো তোমাদের পাশের বিল্ডিংটাতে। পাশের বিল্ডিংয়ের এই কাদেরের বাসায়? সেজুতি নামের একটা মেয়ে থাকে না, ওর মেয়েকে। কি বলেন ভাইয়া, ওই বাড়িতে? কেন, কোনো সমস্যা নাকি? না সমস্যা নেই, সেজুতি আপু খুবই ভালো, কিন্তু কিন্তু কি? ওনার ভাগ্যটা খুবই খারাপ। ভালোবেসে বিয়ে করছিল, বিয়ের 2 মাস পরে ওনার হাজব্যান্ড মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। তার কিছুদিন পরে উনি জানতে পারেন উনি প্রেগনেন্ট। শ্বশুরবাড়ির লোক ওনাকে অপয় বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ওই বাড়িতে উনি একা থাকেন নাকি? না, আগে ওনার মা থাকতো। থাকতো মানে এখন আর থাকে না? না, ওনার মা উনি শ্বশুর বাড়ি থেকে চলে আসার কিছুদিন পর মারা যায়। মেয়ের এই অবস্থা থেকে উনি সহ্য করতে পারেনি, কারণ সেজুতি আপুর বাবাও একইভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তা পরে আর বিয়ে করেননি সেজুতি? না, সবাই অনেক বলেছিল, কিন্তু উনি একেবারে না করে দিয়েছিল। আর ওনার রিলেটিভ বলতে ওনার বড় চাচা আছেন, তিনি তার ফ্যামিলি নিয়ে দেশের বাইরে থাকেন। বছরে একবারও সেজুতি আপুর খোঁজ নেয় না ওরা। আসলে কি জানেন ভাইয়া, ভালো মানুষের কপালটাই খারাপ হয়। আমি যদি বড় হতাম তাহলে আমি সেজুতি আপুকে বিয়ে করে নিতাম। ওনার মতো এমন মেয়ে খুঁজেও পাওয়া যায় না এখনকার সময়। না রনি, ভাগ্য আমাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হয়, জানো সেটা? কথাটা বলে আমি উঠে চলে এলাম। একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমি সেজুতিকে একটা নতুন জীবন দিতে চাই। সৌরভ ভাইয়া, কি হলো? কোথায় যাচ্ছেন? চাটা তো শেষ করেন।
এখন চা খাওয়ার সময় নেই, তুমি খাও। হা হা হা। এবার আমার একটাই কাজ, যেভাবেই হোক সেজুদিকে নিজের করা। ওকে আমার মনের কথাটা খুলে বলতে হবে। তার জন্য ওর মেয়ে অনুর মন জয় করতে হবে আমাকে, আর তার জন্য ওকে পড়াতে যেতে হবে। যাব আমি পড়াতে। এখন তোমার একমাত্র টার্গেট হলো অনু। অনুকে পড়াতে গেলাম পরের দিন। কলিং বেল বাজাতেই অনু এসে দরজা খুলে দিল। কেমন আছো অনু মামনি? আম্মু, আম্মু দেখো কে এসেছে। আম্মু দেখো, সৌরভ এসেছে। অনু কথাটা বলতে বলতে সেজুদিকে টেনে আনলো ভেতর থেকে। আরে আপনি কেমন আছেন? কালোভাবে হঠাৎ করে চলে গেলেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি আবার ফোন করে না বলেন যে আপনি অনুকে পড়াতে পারবেন না। আরে না না, তেমন কোনো ব্যাপার না। আসলে কাল একটা কাজের কথা মনে পড়ে গিয়েছিল, তাই চলে গিয়েছিলাম। আচ্ছা সৌরভ, তুমি কি তাহলে আজ থেকে নতুন টিচার? সৌরভ, অনু মামনি, সৌরভ তোমার অনেক বড়, তাই ওনাকে নাম ধরে নয় ভাইয়া বলে ডাকবে, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে সৌরভ ভাইয়া বলে ডাকবো, ওকে? পাকা বুড়ি একটা, অনেক পাকামো হয়েছে। এবার পড়তে যাও তোমার সৌরভ ভাইয়ার সাথে। সে যদি কথাটা বলা মাত্র অনু আমার হাতটা ধরে ওর পড়ার রুমে নিয়ে গেল। এই দেখো সৌরভ, এটা আমার রুম। সরি সৌরভ ভাইয়া। তোমার রুমটা খুব কিউট, একদম তোমার মতো। চলো এবার তবে পড়া শুরু করা যাক। চলো। আচ্ছা অনু, তোমার বাবা তোমাদের সাথে থাকে না? অনু মাথাটা নিচু করে বলল। আমার তো বাবা নেই, মা বলে বাবাই ওই আকাশে তারা হয়ে গেছে। আচ্ছা বাদ দাও ওসব কথা, এখন বলো কোন সাবজেক্টে তোমার পড়তে সব থেকে বেশি ভালো লাগে? আমার তো পড়তেই ভালো লাগে না। এমন বললে কি হবে? তোমাকে তো অনেক বড় হতে হবে, লেখাপড়া না করলে বড় হবে কিভাবে? জানো তো, আম্মু বলেছে পড়াশোনা না করলে বিয়ে দিয়ে দেবে। তুমি বরং আমার জন্য একটা ছেলে দেখো সৌরভ, পড়াশোনা আমাকে দিয়ে হবে না। রান্না করতে পারবে তো? কাপড় কাচতে পারবে? এত এত থালা বাসন মাজতে হয়, পারবে তো? কি, বিয়ে করলে বুঝি এসব করতে হয়? শুধু এসব না, আরো অনেক কাজ করতে হয়। এসব না পড়লে তোমাকে খুব মারবে তোমার বর। তাহলে বরং থাক, আমি বরং পড়াশোনাটাই করি। এভাবে অনুর সাথে ধীরে ধীরে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল, একদম বন্ধুর মতো। অনুকে পড়ানোর সময় আমি সেজুদিকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। মনে হতো ওকে এখনই মনের কথাটা বলে ফেলি, কিন্তু পারতাম না, সাহস হতো না বলার। একদিন অনুর স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, দেখি অনু দাঁড়িয়ে আছে স্কুলের গেটের কাছে। ও আমাকে দেখে ডাক দিল। সৌরভ ভাইয়া, এই সৌরভ ভাইয়া, এই যে এদিকে এসো। কি ব্যাপার অনু, এখানে এই রোদে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আম্মু তো জানে না, তাই আম্মু না আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। আমি তো একা যেতে পারবো না বাসায়, তাই। আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, চলো বাড়িতে। ঠিক আছে, যেতে পারি, যদি আমাকে অনেকগুলো আইসক্রিম কিনে দাও তবে। ঠিক আছে চলো। অনুকে আইসক্রিম কিনে দিলাম। ও খাওয়া শেষ করতেই ঝুমঝুম করে বৃষ্টি নামলো। আজও আমি ছাতা নিয়ে আসিনি। একটা দোকানে দাঁড়ালাম আমি আর অনু। বৃষ্টি শেষ হলো প্রায় 20 মিনিট পরে। সৌরভ ভাইয়া, অনেক দেরি হয়ে গেল, আম্মু বকা দিবে খুব। আরে কিছু বলবে না, আমি আছি তো। চলো। আমরা অনুদের বাসায় পৌঁছে কলিং বেল বাজানোর সাথে সাথে সেজুতি এসে দরজা খুলে সেজুতি অনুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। কোথায় ছিলি মা তুই? কত খুঁজেছি তোকে আমি, জানিস? আমি তো ভেবেছিলাম তোকে আমি মনে হয় হারিয়েই ফেললাম। আসলে ওর কোনো দোষ নেই, আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম আইসক্রিম খাওয়াতে। আমি কথাটা বলার সাথে সাথে সে যদি উঠে আমাকে সপাটে একটা চড় মারল। অনু না হয় অবুঝ, আপনি ওকে অবুঝ। ওকে নিয়ে গিয়েছেন ভালো কথা, একটা বারও কি আমাকে বলার প্রয়োজন মনে করেনি? আপনি জানেন আবার কতটা টেনশন হচ্ছিল। আম্মু সৌরভকে বকো না, আমি ওকে বলেছিলাম। চুপ থাকো একদম, তুমি একটা কথাও বলবেন না। তুমি তুমি অতিরিক্ত বুঝতে শিখে গেছো। যাও নিজের রুমে যাও এক্ষুনি। কথাটা বলা মাত্র অনু মাথা নিচু করে চলে গেল। এতটুকু একটা মেয়েকে বকার কি দরকার ছিল? আমার মেয়ে আদর করব কি বকা দিব সেটা একান্ত আমার পার্সোনাল ব্যাপার। আপনি হোম টিউটরের মতো থাকুন, আমাদের মা মেয়ের ব্যাপারে একদম নাক গলাবেন না। আপনি এখন আসতে পারেন প্লিজ। দূর, নিকুচি করেছে পড়ানোর, আর পড়াতেই আসবো না। কি এমন করেছি? একটু তো আইসক্রিমই খাওয়াতে নিয়ে গিয়েছিলাম, তাতে এমন কি হয়েছে? আর আসবোই না এই বাড়িতে। কথাটা বলতে বলতে যাচ্ছি, হঠাৎ কারোর সাথে ধাক্কায় পড়ে গেলাম। তাকিয়ে দেখলাম রনি। আরে সৌরভ ভাইয়া, এ কি অবস্থা আপনার? এত ফিসলেন কি করে? ও কিছু না। কিছু না মানে? আপনার তো ঠান্ডার সমস্যা, বাসায় যেতে যেতে তো ঠান্ডা লেগে যাবে আপনার। চলুন আমাদের বাসা থেকে চেঞ্জ করে নেবেন।
আরে না থাক, সমস্যা নেই। আরে চলুন তো, সমস্যা নেই। কথাটা বলে রনি জোর করে আমার হাতটা ধরে ওদের বাসায় নিয়ে গেল। ভাবছি আমি যে সেতুদিকে ভালোবাসি সেটা রনিকে বললে কেমন হবে। ও যদি কোনোভাবে সাহায্য করতে পারে আমাকে। না থাক, শেষে বেচারা রনি আমার পাল্লায় পড়ে ফেঁসে যাবে হয়তো। ভাইয়া, এই ভাইয়া, ও সৌরভ ভাইয়া, কি হলো আপনার? কি এত ভাবছেন? হ্যাঁ ভাবছি মানে, আরে কিছু না, কি আর ভাববো। ভাইয়া নিন, এগুলো আমার। আপনাকে একদম ঠিক হবে, চেঞ্জ করে নিন। আমি একটু আসছি। আমি চেঞ্জ করে রনিদের বাসা থেকে বের হয়ে আসছি। ঠিক তখনই দেখি অনু ওদের মেইন গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ও দৌড়ে আমার কাছে এসে বলল, সৌরভ ভাইয়া, সরি, আমার জন্য তোমাকে এত বকা দিল আম্মু। ইটস ওকে আম্মু। আর একটা কথা, আমাকে ভাইয়া না, অন্য কিছু বলে ডেকো, ঠিক আছে? কি বলে ডাকবো তুমি বলে দাও। কি বলে ডাকবে? কি বলে ডাকবে? পেয়েছি, আমি তো তোমার বন্ধু, তাই না? হ্যাঁ। তাহলে তুমি আমাকে বন্ধু বলে ডেকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি আর অনু কথা বলছি, ঠিক তখনই সেজুতি এসে অনুকে ডাক দিল। অনু, অনু ভেতরে এসো। কি ব্যাপার অনু, এখানে দাঁড়িয়ে কি করছো? ও আপনি? আপনাকে না বলেছি হোম টিউটরের মতোই থাকবেন, আসবেন, পড়াবেন, চলে যাবেন, এর বেশি কিছু না। কথাটা বলে সে যদি অনুকে নিয়ে ভেতরে চলে গেল। ধুর, ভালোবাসার নিকুচি করি আর আসবই না পড়াতে। এতটা খারাপ ব্যবহার করার মতো কিছু করিনি আমি যে এত খারাপ ব্যবহার করতে হবে। বাড়ি চলে এলাম। আমার মা নেই, তিনি আবার যখন 10 বছর বয়স তখন মারা যান। তারপর বাবা একটা বড়লোকের মেয়েকে আবার বিয়ে করেন। বাসায় গেলাম, আবার জ্বর আসলো 104। এমনিতে জ্বর ছিল, এবার বৃষ্টিতে ভিজে আরো জ্বর বেশি এলো। 3 দিন বিছানায় পড়ে থাকলাম জ্বরে। আমার বাবা পরে যাকে বিয়ে করেছেন তিনি কখনো উকি দিয়েও দেখেন না আমার রুমে। সব সময় নিজের সাজগোজ আর পার্টি নিয়ে বিজি থাকেন। আমি গত 3-4 দিন এভাবে জ্বরে বিছানায় পড়ে আছি, সেটা বাবা মা কেউ জানেন না। তারা সারাদিন বাসায় থাকেন না, সেই সকালে বের হয় আর অনেক রাত করে বাসায় ফেরেন। একমাত্র জানেন হাকিম চাচা। হাকিম চাচা আমাদের বাসায় গত 20 বছর ধরে কাজ করছেন। ওনাকে আমি কখনো কাজের লোক মনে করি না, আমি ওনাকে আমার বন্ধু মনে করি। আমার মা যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিল তখন থেকে হাকিম চাচা আমাদের বাড়িতে কাজ করেন। আমাকে সেই ছোট্ট থেকে বাবা মা দুজনের ভালোবাসা দিয়েই বড় করেছেন। মা মারা যাবার পর তিনি আমার বাবা, উনি আমার মা। হাকিম চাচা না থাকলে আমি এতদিন এ বাড়ি ছেড়ে চলেই যেতাম। মাথা তুলতে পারছি না জ্বরে। হঠাৎ কানের কাছে ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করার শক্তিও পাচ্ছি না। হাকিম চাচা এসে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে? হাকিম চাচা ফোনটা নিয়ে একপাশে গেল কথা বলার জন্য। কথা বলা শেষ করে হাকিম চাচা আমার মাথায় হাত বোলাতে লাগলো। কে ছিল চাচা ফোনে? বললো তোমার স্টুডেন্টের মা। নাম বলেনি? কইছিল তো, কি যেন নাম কইল। ওহো, মনে পড়ছে, সেজুতি। সেজুতি কইছিল। কি? সে যদি কল দিয়েছিল? কথাটা বলে আমি এক লাফে উঠে বসলাম। এক নিমেষে মনে হলো জ্বর কমে গেল। আরে সৌরভ বাবা, কি করতাছো? কি শুয়ে থাকো। কিছু হবে না চাচা, সে যদি কি বলেছে সেটা বলো আগে তুমি। ওই তো কিছু বলে নাই, শুধু বাড়ির ঠিকানা জিগাইলো। দিছো তুমি? দিলাম তো। ঠিক মতো দিছো তো? আরে বাবা, দিছি। কি ব্যাপার সৌরভ বাবা, আমি কিন্তু একটু রহস্যের গন্ধ পাইতাছি। ঘটনা খান কি কত? এই সেজুতি মাইয়াডা কেডা? আরে চাচা কি যে বলো না, ও আমার ছাত্রীর মা। সত্য কইতাছ তো? আরে হ্যাঁ চাচা। ঠিক আছে, তুমি অহন শুইয়া থাকো, উঠবা না কইলাম। আচ্ছা চাচা ঠিক আছে, মাথাটা খুব ধরেছে চাচা। একটা কফি কইরা দি বাবা। দাও চাচা। কথাটা বলে চাচা চলে গেল। কিন্তু সে যদি কেন কল দিল, আরও কেনই বা আমার বাসার ঠিকানা নিল? দূর, যে কারণে নিক, আমি আর পড়াতে যাব না অনুকে। বিকালে বেলকনিতে দাঁড়িয়ে আছি, কিছুই ভালো লাগছে না। জ্বরটা একটু কমেছে, তবে মাথাটা এখনও ঝিমঝিম করছে। সেজুতির মুখটা শুধু মনে পড়ছে। আমি মনে হয় ওকে জয় করতে পারবো না, এসব কথা ভাবছি। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে জড়িয়ে ধরলো। বন্ধু। আমি পেছনে ঘুরে দেখি অনু। আরে অনু মামনি, তুমি এখানে কিভাবে এলে? একা এসেছো? না না, আম্মু এসেছে তো সাথে, ওই দেখো। তাকিয়ে দেখলাম হাকিম চাচার পেছনে সেজুতি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, আর হাকিম চাচা মিচমিচ করে হাসছে। কেমন আছো অনু তুমি? ভালো না। কেন, কি হয়েছে?
তুমি চাওনি কেন এই কয়দিন আমাকে পড়াতে? আমার তো ভীষণ শরীর খারাপ আম্মু, তাই যেতে পারিনি। কথাটা বলা মাত্র সে যদি ভেতরে এসে বলল, আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। সেদিনের ব্যবহারের জন্য আমি সত্যি খুব লজ্জিত। আসলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম অনুকে হয়তো আমি হারিয়ে ফেলেছি। জানেন তো, অনু ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। ওকে সেদিন ওভাবে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি ওই দিন চলে আসার পর খুব খারাপ লাগছিল। ভেবেছিলাম আপনি পরের দিন এলে ক্ষমা চেয়ে নিব আপনার কাছে, কিন্তু আপনি তো এলেন না। ভেবেছিলাম আপনি হয়তো আর পড়াবেন না অনুকে, আর অনুও খুব মিস করছিল আপনাকে। তাই কল দিয়ে আপনার বাসার ঠিকানা নেয়া। শুধুমাত্র একটা বার ক্ষমা চাইবো বলে এলাম। আপনি যে আমাদের বাসার এত কাছে থাকেন জানতামই না। ঠিক আছে, সমস্যা নেই। আসলে গত 3-4 দিন ধরে ভীষণ জ্বর, তাই যেতে পারিনি। ও মা, তাই নাকি? কই দেখি দেখি। কথাটা বলে সে যদি আমার কপালে হাত দিল জ্বর দেখার জন্য। মনে হচ্ছে এই সময়টা থেমে যাক। মনে হচ্ছে জ্বরকে বলি, প্রিয় জ্বর, তুমি আর কিছুদিন থাকো। তোমার বাহানায় সে আরও কিছুদিন আসুক, আর এইভাবেই তার হাত আমার কপালে ছুঁয়ে থাকুক। আমি সেজুদিকে অপলককে দেখেছি, সেটা দেখে সেজুদি লজ্জা পেয়ে আমার কপাল থেকে ওর হাতটা সরিয়ে নিয়ে বলল, সরি সরি। ইটস ওকে। জ্বরটা বেশ কমে গেছে। আমি কিছু ঔষধ লিখে দিয়ে যাচ্ছি, হাকিম চাচাকে দিয়ে আনিয়ে নেবেন এক্ষুনি। মানে আপনি ওষুধ লিখে দিবেন কেন? আপনি কি ডক্টর নাকি? ও মা বন্ধু, তুমি এটাও জানো না? আমার আম্মু তো কত বড় ডাক্তার। তাই সেটা তো রনি আমাকে বলেনি একবারও। বলেনি মানে? এই যা, কি বলতে কি বলে ফেললাম। না মানে কিছু না। হাকিম চাচা, আপনার ছেলের জ্বর, মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বকা শুরু করেছে। এই নিন, এই ঔষধগুলো এনে খাইয়ে দিন। বাহ, সে যদি আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। মনের অজান্তে কথাটা বলে ফেললাম। কথাটা শুনে সে যদি কিছুটা লজ্জা পেয়ে বলল, আমি বরং আজ আসি, পরে কল দিব। বন্ধু তুমি আসবে তো পড়াতে আবার? হ্যাঁ মামুনি, আসবো। জ্বরটা একটু কমলেই আসবো। তাহলে আজ আমি আসি, পরে আবার আসবো তোমাকে দেখতে। বাই। সে যদি আর অনু চলে গেল। আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। আমার বেলকনি থেকে রাস্তাটা দেখা যায়। অনু উপরে তাকিয়ে আমাকে টাটা দিচ্ছে। হঠাৎ বাবা এসে দাঁড়ালো গাড়ি নিয়ে গেটের সামনে। অনু আর সেজুদিকে দেখে কেমন করে যেন তাকালো ওদের দিকে বাবা। তারপর আমার দিকেও একবার তাকালো। বাবা বাসার ভিতর ঢুকে আমাকে চিৎকার করে ডাকতে লাগলো, সৌরভ, সৌরভ, কোথায় তুমি? নিচে আসো। এত জোরে জোরে চিৎকার করার কি আছে? ওই মহিলা আর ওই মেয়েটা কে? সেটা কি আপনার জানার খুব দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার। আমার বাড়ি কে আসবে যাবে সেটা জানানোর অধিকার আমার অবশ্যই আছে। ওটা আমার স্টুডেন্ট আর তার আম্মু। তো ওরা এখানে কি করছে? এটা কি কোনো স্কুল নাকি? কতদিন বলেছি এসব মিডল ক্লাস কাজবাজ বাদ দাও। তোমার টিউশনি করানোর কি দরকার? তোমার বাবার টাকার কি অভাব আছে যে তুমি টিউশনি করিয়ে টাকা রোজগার করবে? তোমার জন্য এসব রাস্তার লোকজন বাড়িতে ঢোকার সাহসই পায়। আপনার ওই পাপের টাকা আমার চাই না। আপনার ওই টাকা আপনার কাছে রাখুন। আমার মুখ খুলতে বাধ্য করবেন না আপনি। আপনি যে কি কি করে বেড়ান সবই জানি আমি। বেয়াদব ছেলে, বাবার মুখে মুখে তর্ক করো? এত বড় সাহস তোমার? সবই ওই বুড়ো হাকিমের আশ করা। মুখ সামলে কথা বলুন। হাকিম চাচা আপনার চেয়ে বয়সে অনেক বড়। বড় মাই ফুট। 3 বেলা ভালো ভালো খাওয়ার আশায় এখানে পড়ে আছে। চেনা আছে আমার ওইসব ছোট লোকদের। চুপ করুন বলছি, নয়তো ভালো হবে না বলছি। চুপ করুন। কি করবে তুমি? কি করবে? কথাটা বলে বাবা আমার দিকে এগিয়ে এলো মারার জন্য, আর আমি বাবার হাতটা চেপে ধরলাম। সাথে সাথে দরজার দিকে তাকিয়ে দেখলাম সে যদি দাঁড়িয়ে আছে। সরি, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। আসলে আমার ফোনটা রেখে গিয়েছিলাম এখানে। সে যদি মাথাটা নিচু করে কথাটা বলল। বাবা সেজুদিকে দেখে ওর দিকে এগিয়ে গিয়ে বললেন, এখানে কি চাই? মানে আমার ফোনটা রেখে গিয়েছি, তাই নিতে এসেছিলাম। তোমাদের মতো মিডল ক্লাস মেয়েদের খুব ভালো করে চেনা আছে। দেখেছো বড় লোকের ছেলে, আর অমনি পেছনে লেগে আসো। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ভুল না, ঠিকই ধরেছি আমি। বড় লোকদের ছেলেদের প্রেমে ফাঁদে পেলে তাদের বিয়ে করে সারা জীবন পায়ের উপর পা তুলে খাওয়ার ধান্দা তোমাদের। রূপ দেখিয়ে আমার ছেলেটার মাথা খারাপ করেছ, নষ্ট মেয়ে কোথাকার। চুপ করুন বলছি। আর একটা বাজে কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলছি। কি করবে কি তুমি? তুমি এইসব মেয়েদের চিনো না। এরা টাকার জন্য সব করতে পারে। তোমাকে কিভাবে ফাঁসাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এরা নষ্ট মেয়ে। চুপ করবেন আপনি, একদম চুপ। আর একটা বাজে কথাও বলবেন না। আপনি কাকে নষ্টা বলছেন? যেখানে
আপনি নিজেই এক নষ্টা মহিলাকে নিয়ে থাকছেন ঘরের ভেতরে। মুখ সামলে কথা বলো, ওইটা তোমার মা হয়। মা? মাই ফোর্ট। আমার মা অনেক আগেই মারা গেছে। ওই মহিলাকে আমি মা বলে মানি না। কি বললে তুমি? কথাটা বলে বাবা এগিয়ে এসে আমার গালে একটা চড় দিল। সে যদি একপাশে দাঁড়িয়ে কাঁদছে। ও বাবার কথায় ভীষণ কষ্ট পেয়েছে। আপনি আমাকে মারলেন, তবে সত্যি কথাটা শুনুন। হ্যাঁ, আমি ভালোবাসি সেজুদিকে, আর ওকে আমি বিয়ে করব। আমার কথা শুনে সেজুদি হাঁ করে তাকিয়ে থাকলো আমার দিকে। তবে তুমি শুনে রাখো সৌরভ, তুমি যদি ওই নষ্টা মেয়েকে বিয়ে করো তবে তোমাকে আমি ত্যায্যপুত্র করব। আমার সম্পত্তির কানাকড়িও পাবে না তুমি। আপনার ওই পাপের অর্থ সম্পদ আমার কিছুই চাই না। চলো সেজুদি, এখান থেকে। কথাটা বলে আমি সেজুদির হাতটা ধরে ওকে নিয়ে বেরিয়ে এলাম। কিছু দূর আসতেই সেজুদি ওর হাতটা এক টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, কি করছেনটা কি? ছাড়ুন আমাকে, আমার হাত ধরার সাহস হয় কি করে আপনার? আমি তোমাকে ভালোবাসি সেজুদি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আমি কখনো একবারও বলেছি আমি আপনাকে ভালোবাসি? আমি একজনকেই ভালোবাসি, আর সেটা হলো আমার স্বামী হাসানকে। আর সারা জীবন তাকেই ভালোবাসবো। আপনি এটা ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করবো? ছি! আমি সেজুদির হাত দুটো জড়িয়ে ধরে বললাম, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি সেজুদি। সেজুদি আমার চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ করে ও বলে উঠল, বড্ড চেনা লাগছে আমার আপনাকে। কথাটা বলে ও আমার চোখ দুটো ওর দুহাত দিয়ে ছুঁয়ে দিল। তারপর ও ঘোর ভেঙে কিছুটা দূরে সরে গিয়ে বলল, না না না, আমি ভুল ভাবছি। এটা কিছুতেই হতে পারে না। আপনি আর অনুকে পড়াতে আসবেন না। আমি চাই না আপনার মতো বড়লোকের ছেলে আমার মতো গরিবের বাড়িতে আসুক। কথাটা বলে সেজুদি চলে যাচ্ছে। ঠিক তখনই আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর যখন আমার সেন্স ফিরল, আমি দেখলাম আমি হসপিটালে, আর সেজুতি আর অনু আমার পাশে বসে আছে। আমি সাথে সাথে সেজুতির হাতটা ধরে বললাম, সেজুদি, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। এখন এসব বাদ দিন, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি এখানেই থাকবে তো? হ্যাঁ ঠিক আছে, থাকবো। অনু মামুনি, তুমি এখানে থাকো, আমি একটু ডক্টর আঙ্কেলের সাথে কথা বলে আসি। ঠিক আছে আম্মু। ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলুন। মিস সেজুতি, আপনি সৌরভের কি হন? আমি 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 সৌরভের খুব কাছের একজন। কেন ডক্টর? আর আপনি সৌরভের নাম কি করে জানলেন? আমি সৌরভের বাবার বন্ধু। সৌরভের অপারেশনগুলো তো সব আমিই করেছিলাম। অপারেশন? কিসের অপারেশন? এ মানে আপনি কিছুই জানেন না? এই যে বললেন আপনি সৌরভের খুব কাছের কেউ। হ্যাঁ মানে আমি তখন দেশের বাইরে ছিলাম, তাই সবটা জানি না। একটু খুলে বলবেন প্লিজ? আসলে একটা অ্যাক্সিডেন্ট সৌরভের চোখ আর দুইটা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ও প্রায় মৃত্যু শয্যায় হয়ে গিয়েছিল। আল্লাহ ওকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। ওর অপারেশনটা ছিল খুবই ক্রিটিক্যাল। ওর বাঁচার সম্ভাবনা ছিল খুব কম। ওই দিন একজন ডোনার তার চোখ দুটো দান না করলে সৌরভকে বাঁচানো আর কিডনিটা আমরা ম্যানেজ করেছিলাম অন্য হসপিটাল থেকে। তবে এত বছর পর সৌরভের ওই অপারেশনের কারণে মাঝে মাঝে এমন সমস্যা হয়। ও প্রায় এমন সেন্সলেস হয়ে পড়ে। এমন হয়েছে 2 দিন হয়ে গেছে, তবুও ওর সেন্স ফেরেনি। ওর এই সমস্যাটা অপারেশন পর থেকেই হয়। আমরা আজও খুঁজে বের করতে পারিনি কেন বারবার এভাবে সেন্সলেস হয়ে পড়ে। ওকে ওর বাবা প্রায় হসপিটালে ভর্তি করে। কি বলছেন কি এসব আপনি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওনাকে দেখলে মনেই হয় না ওনার শরীরে এমন ভয়ানক দুটো অপারেশন হয়েছিল কখনো। সেজুতি ডক্টরের কেবিন থেকে বের হয়ে গেল। আম্মু তুমি এসেছো? সেজুতি অনুকে জড়িয়ে ধরে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো সেজুতি, এমনভাবে তাকিয়ে আছো যে? না কিছু না, এমনিতেই। সৌরভ, সৌরভ, কোথায় তুই বাবা? তাকিয়ে দেখলাম বাবা হাঁপাতে হাঁপাতে আমার দিকে আসছে। আমার কাছে এসে বাবা আমার মুখে হাত বোলাতে বোলাতে বললেন, খুব ভুল হয়ে গেছে বাবা, আমার তোর গায়ে হাত তোলা একদম উচিত হয়নি। ক্ষমা করে দে বাবা আমাকে। ক্ষমা যদি চাইতে হয় তবে আপনি সেজুতির কাছে চান, কারণ ও আজ আমাকে হসপিটালে না নিয়ে আসলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না। আমি লক্ষ্য করলাম আমি কথা বলছি, আর সেজুতি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে কতদিন দেখে না ও আমাকে। ঠিক আছে বাবা, আমি চাইবো ক্ষমা সেজুতির কাছে। সেজুতি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ছি ছি ছি, এ কি করছেন আপনি? আমার অনেক বড়। আপনি আমাকে বকতেই পারেন, এতে ক্ষমা চাওয়ার কিছু নেই। তুমি সত্যি খুব ভালো একটা মেয়ে। সেজুতি আবারও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে।
আমি বুঝতে পারছি না ও কেন এভাবে তাকিয়ে আছে। বাবা আমাকে বাড়িতে নিয়ে গেল। সেজুতিও এসেছিল বাড়ির গেট পর্যন্ত। ও সারাটা রাস্তা আমাকে দেখছিল অবাক হয়ে। বাড়িতে যাবার সাথে সাথে আমার সৎ মা বাবাকে আর আমাকে একসাথে দেখে বললেন, অন্যের ছেলের জন্য এত দরদ কিসের? তাও যদি ছেলে আমাদের হতো। চুপ করো তুমি, কি সব ভুলভাল বকছ? অন্যর ছেলে মানে? সৌরভ আমার আর শাহানার সন্তান। আমার সৎ মায়ের কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আগে কখনো তিনি এই ধরনের কথা বলেননি। তিনি কখনো আমাকে নিয়ে মাথায় ঘামাননি। তবে আজ হঠাৎ এমন কথা কেন বললেন? বাবা আমাকে আমার রুমে নিয়ে শুইয়ে দিলেন। সাথে সাথে হাকিম চাচা এসে আমার পাশে বসলেন। বসে আমার মাথায় হাত বোলাতে লাগলেন। এখন কেমন লাগতাছে সৌরভ বাবা? তুমি এসেছো না? এখন অনেকটা ভালো লাগছে। কি যে কও না বাবা তুমি। হ্যাঁ চাচা, ঠিকই বলেছি। চাচা, আজ মাকে খুব মনে পড়ছে। আমার আর মায়ের একসাথে যে ছবিটা আছে ওইটা একটু এনে দেবে? একটু দেখতাম। ঠিক আছে, খাড়াও, আমি আনতাছি। ঠিক আছে, যাও। এই নাও সৌরভ বাবা, ছবির অ্যালবামটা নিয়ে আইলাম। খুব ভালো করেছো চাচা। খাড়াও, আমি একখান একখান কইরা দেখাইতাছি তোমাকে। আচ্ছা, দেখাও। দেখো। চাচা আমাকে এক এক করে ছবি দেখাতে লাগলো। কিন্তু হঠাৎ একটা ছবি দেখে আমি কিছুটা অবাক হলাম। হাকিম চাচা, 1 মিনিট। এই যে এই ছবিটা দেখো, এটা আমার কত বছর বয়সের ছবি হতে পারে বলো তো? এইটা হয়তো তোমার 6 থেকে 7 বছরের হইব। চাচা, এই ছবিটাতে একটা জিনিস লক্ষ্য করেছো? কি? এই ছবিটাতে আমার ঠোঁটের উপর একটা কাটা দাগ এতটা, আর চোখের নিচে একটা বড় তিল। আমি মানলাম বড় হওয়ার সাথে সাথে ঠোঁটের উপরের কাটা দাগটা মুছে গেছে, কিন্তু আমার চোখের নিচের এত বড় একটা তিল, সেটা তো আর মুছে যাবে না। সেটা বরঞ্চ দিন দিন আরো বড় হওয়ার কথা। সে তিলটা কোথায় গেল? ইয়ে মানে মানে ওই তোমার চোখের অপারেশন হয়েছিল না, ওর লাইগে মনে হয় ওইটা কাটা পড়ছিল। চাচা, বোকাদের মতো কথা বলো না। তিলটা চোখের অনেকটা নিচে, ওটা কেন কাটা পড়বে? ইয়ে সৌরভ বাবা, আমি আইতাছি, একটু বহো। তোমার আম্মায় চা দিতে কইছিল, এক্কেরে ভুইলা গেছি। কিন্তু চাচা, চাচা শুনো একটু। ও চাচা। আইতাছি এখনই। অদ্ভুত তো চাচা, মনে হলো আমাকে এড়িয়ে চলে গেল। বুঝলাম না ব্যাপারটা। আমার ছোটবেলার ছবিগুলো দেখলাম, সবগুলোতে আমার চোখের নিচের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। এমন একটা তিল কিভাবে মুছে যেতে পারে? হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি ফোনের শব্দে চমকে উঠলাম। হ্যালো, কে? বন্ধু কেমন আছো? অনু, তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। বন্ধু, আম্মু না খুব কান্না করছে, তুমি একটু আসবে প্লিজ প্লিজ। ঠিক আছে অনুমা, আমি একটু পরে আসছি। আমি উঠে ফ্রেশ হয়ে অনুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনুদের বাসায় পৌঁছে দেখি অনু ওদের বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দৌড়ে নিচে চলে আসলো। তারপর ও আমার হাতটা টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে গেল। দেখো না বন্ধু, আম্মু সেই কখন থেকে রুমের দরজা বন্ধ করে আছে, খুলছেই না। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। ওকে। সেজুতি, সেজুতি, দরজা খুলো। সেজুতি, শুনছো? সেজুতি, সেজুতি, তুমি যদি দরজা না খুলো তাহলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। আমি কথাটা বলার সাথে সাথে সেজুতি দরজা খুলে দিল। আমি সেজুতির রুমে ঢুকে একদম অবাক। সারা ঘর ওর বিয়ের ছবি ছড়ানো। আমি এক এক করে সেজুতির বিয়ের ছবিগুলো দেখছিলাম। হঠাৎ মাথাটা কেমন ঘুরে উঠল, চোখে যেন অন্ধকার দেখতে শুরু করলাম। বসে পড়লাম বিছানার উপরে। আরে কি হলো আপনার? ঠিক আছেন তো আপনি? হ্যাঁ, আমি ঠিক আছি। দেখি আপনার হাতটা দেখি। আমি বাড়িয়ে দিলাম হাতটা সেজুতির দিকে। সেজুতি আমার হাতটা ধরে সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে কিছুটা দূরে ছিটকে গেল। কি হলো সেজুতি? না মানে কিছু না। তাহলে এইভাবে ছিটকে দূরে সরে গেলে কেন? তারপর সেজুতি আমার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আপনি কে বলুন তো? আপনাকে আমার বড্ড পরিচিত লাগে। আপনার হাতটা ছুঁয়ে মনে হলো এই হাত আমি আগেও ছুঁয়েছি। আপনার চোখ দুটো আমার খুব চেনা চেনা লাগে। কথাটা বলে সেজুতি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সেজুতি, তোমাকে একটা কথা বলবো? জি বলুন। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সেজুতি। আমি তোমাকে একটা নতুন জীবন দিতে চাই। আমি বিয়ে করতে চাই তোমাকে। প্লিজ, আমি শুধু একজনকেই ভালোবাসি, সেটা হলো আমার স্বামী হাসান। শুনেছেন আপনি? এখন আপনি আসতে পারেন। আমি চলে আসছি। ঠিক তখনই অনু পেছন থেকে আমার হাতটা টেনে ধরল আর বলল, যেও না বন্ধু প্লিজ, আমি আড়াল থেকে সব শুনেছি। তুমি আম্মুকে ভালোবাসো তাই না?
হ্যাঁ মামনি, কিন্তু তোমার আম্মু তো আমাকে একটু ভালোবাসে না। তুমি একদম চিন্তা করো না বন্ধু, আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আমি বললে আম্মু আমার কথা ফেলতেই পারবে না, তুমি দেখো। অনু, তুমি কি চাও আমি তোমার আম্মুকে বিয়ে করি? বাবা বলে ডাকবে তো আমাকে? বন্ধু, আমি আমার বাবাকে কখনো দেখিনি, তবে তুমি আমাকে যতটা ভালোবাসো আমার বাবা থাকলেও হয়তো আমাকে এভাবেই ভালোবাসতো। আমি চাই তুমি সারা জীবন আমাকে এইভাবে ভালোবাসো। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, আমি আম্মুকে রাজি করাবো, দেখো। আমি অনুর কপালে একটা চুমু দিয়ে চলে এলাম। এখন আর আমি অনুকে পড়াতে চাই না, আর মায়াকেও না। আমি চাই না সে যদি আমাকে দেখে আবার রেগে যাক। দেখি অনু কিছু করতে পারে কি না। বেশ কিছুদিন পর হঠাৎ সেজুতির কল করলো। হ্যালো, কেমন আছো সেজুতি? আপনি এক্ষুনি একটু আমাদের বাসায় আসবেন প্লিজ? তুমি কাঁদছো কেন সেজুতি? কি হয়েছে? এত কথা বলার সময় এখন নেই, আপনি একটু জলদি আসুন। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। আমি সাথে সাথে বেরিয়ে গেলাম। গিয়ে দেখি সেজুতিদের বাসা ভর্তি মানুষ, আর সেজুতি হাউমাউ করে কান্না করছে। আমি ভিড় ঠেলে সেজুতির কাছে গেলাম। কি হয়েছে সেজুতি? কথাটা বলার সাথে সাথে সেজুতি আমার হাতটা চেপে ধরে বলল, অনুকে কোথাও খুঁজে পাচ্ছি না। সকালে নাস্তা করে নিচে খেলতে গিয়েছিল, তারপর থেকে আর খুঁজে পাচ্ছি না। ওর পড়ার টেবিলে এই চিঠি পেলাম। কই দেখি দেখি। আমি সেজুতির কাছ থেকে চিঠিটা নিয়ে পড়লাম। তাতে লেখা ছিল, আম্মু, তুমি যদি বন্ধুকে বিয়ে না করো তাহলে আমি আর ফিরে আসবো না তোমার কাছে। সেজুতি তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি। আমি যেখান থেকেই হোক খুঁজে বের করব অনুকে। সারাদিন খুঁজলাম আমি অনুকে, কিন্তু কোথাও পেলাম না। অবশেষে ফিরে এলাম সেজুতির কাছে। আমি সেজুতির বাসায় ঢুকতেই সেজুতি এগিয়ে এলো আমার কাছে, এসে বলল, পেয়েছেন অনুকে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, পেয়েছেন? না, আমি পারিনি তোমার অনুকে তোমার কাছে ফিরিয়ে দিতে। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আপনার জন্য আমি আজ আমার অনুকে হারিয়ে ফেললাম। খুঁজে দিন আপনি আমার অনুকে, দিন খুঁজে। কথাটা বলে সেজুতি কাঁদতে কাঁদতে আমার বুকের উপরে ঢলে পড়ল। আমি আর সহ্য করতে পারছিলাম না সেজুতির চোখের পানি। অনু বলেছিল ও আমার জন্য কিছু একটা করবে, কিন্তু ও এমন কিছু করবে সেটা আমি কল্পনাও করিনি। সেজুতি কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়ল। আমি ওকে শুইয়ে দিয়ে মায়ার আম্মুকে সেজুতির পাশে রেখে গেলাম। আবার বেরোলাম অনুর খোঁজে। আমি মায়াদের বাসার সামনে যেতেই দেখলাম রনি অনুকে নিয়ে দাঁড়িয়ে আছে সামনে। অনু আমাকে দেখার সাথে সাথে দৌড়ে আমার কাছে চলে এলো। বন্ধু, এ কি অনু, তুমি এখানে কোথায় ছিলে সারাদিন? কত খুঁজেছি জানো আমি তোমাকে। তোমার মায়ের কি অবস্থা জানো তুমি? আমি তো রনি ভাইয়ের কাছে ছিলাম সারাদিন। কাজটা তুমি একদম ঠিক করোনি অনু। সৌরভ ভাইয়া, আপনি যে সেজুতি আপুকে একটা ভালোবাসেন, একটাবার আমাকে বলতে পারতেন। আমাকে কি আপনার বন্ধু মনে হয় না? আমাকে বলে আমি যেভাবেই হোক আপনাদের দুজনকে এক করেই ছাড়তাম। সকালে আমি অনুর মুখে সবটা শুনে আর আমি মিলে এই প্ল্যান করি। চলুন এখন সেজুতি আপুর কাছে। মানে আসলে আমি সরি, তবে কাজটা তোমরা একদম ঠিক করোনি। জলদি সেজুতির কাছে চলো। আমরা সবাই মিলে সেজুতির কাছে গেলাম। সেজুতি অনুকে দেখে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। আমার কথা আর মনেই নেই সেজুতির। আমি আস্তে করে চলে এলাম সেখান থেকে। পরের দিন বিকালে সেজুতি আমাকে কল দিয়ে বলল, একটু আমাদের বাসায় আসতে পারবেন? কেন? আপনার সাথে কিছু কথা ছিল। ঠিক আছে, আসছি। আমি ফোনটা রেখে রেডি হয়ে গেলাম সেজুতিদের বাসায়। ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আমি ভেতরে গিয়ে বসলাম। সাথে সাথে সেজুতি বলল, আমি রাজি। রাজি মানে? আমি আপনাকে বিয়ে করতে রাজি। সত্যি বলছো তুমি সেজুতি? হ্যাঁ, শুধুমাত্র অনুর মুখের দিকে তাকিয়ে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। অনুর কিছু হয়ে গেলে আমি বাঁচব না। ওর জন্য আমি সবকিছু করতে পারি। তুই জানো না সেজুতি আমি আজ কতটা খুশি। আমি আজই বাবাকে বলবো আমাদের বিয়ের কথা। আমি জানি সে কখনো না করবে না। বলবেন, তবে তার আগে আমার কিছু কথা আছে। কি কথা? আমি এই বিয়েতে রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। বলো তোমার কি শর্ত? তোমাকে পাবার জন্য আমি সব শর্ত মানতে রাজি, বলো। আমি আপনাকে বিয়ে করব ঠিকই, তবে আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। কখনো আমাকে স্পর্শ করতে পারবেন না। একজন স্বামী তার স্ত্রীর কাছে যেটা চায় আমি কখনোই দিতে পারবো না সেগুলো আপনাকে। এগুলো যদি মেনে নিতে পারেন তবে আমি রাজি বিয়েতে। ঠিক আছে, আমি রাজি তোমার সব শর্তে। আমি যে কিছুর বিনিময়ে তোমাকে চাই সেজুতি। হ্যাঁ, আরেকটা কথা। বলো।
আমাদের ভেতরকার এসব কথা যেন অনু এক ফোঁটাও না জানতে পারে। মনে রাখবেন কথাটা। ঠিক আছে অনু, কিছুই জানবে না, কথা দিলাম আমি তোমাকে। আমি সেজুতির সব শর্তে রাজি হয়ে গেলাম। আমি এটা ভেবে রাজি হলাম আমাদের বিয়ের পর আমি ঠিক সেজুতির মন জয় করে নিব। ও তখন আর আমাকে ভালো না বেসে থাকতেই পারবে না। বাবাকে সবটা বলার পর বাবাও রাজি হয়ে গেল আমাদের বিয়ে দিতে। বাবা খুব ধুমধাম করে বিয়ে দিল আমার আর সেজুতির। অনু ভীষণ খুশি, কিন্তু সেজুতির মুখে আমি বিন্দুমাত্র হাসি দেখতে পেলাম না। রাত 11টা বাজে। সেজুতি আমার জন্য বাসর ঘরে অপেক্ষা করছে। অনু আমার সৎ মায়ের কাছে আছে। আমি বাসর ঘরে ঢুকতেই দেখি সেজুতি বেলকনিতে দাঁড়িয়ে আছে। ওর কিছুটা কাছে গিয়ে বুঝতে পারলাম ও কাঁদছে আর বলছে, আমাকে তুমি ক্ষমা করে দিও হাসান। সেজুতি আমার পায়ের শব্দ দেখে তাড়াতাড়ি করে নিজের চোখ মোছার বৃথা চেষ্টা করলো। সেজুতি, তুমি কাঁদছো? আমি কি খুব খারাপ সেজুতি? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আপনি মনে হয় আমার শর্তগুলোর কথা ভুলে গিয়েছেন। কথাটা বলে সেজুতি রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখলাম সেজুতি ফ্লোরে বিছানা করে শুয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনি বেডে গিয়ে ঘুমান, আমি বরং সোফায় শুয়ে পড়ছি। না ঠিক আছে, আমার এখানে সমস্যা হবে না। আপনার বাসা, আপনি কেন সোফায় ঘুমাবেন? তুমি বেডে না শুলে আমিও শুবো না। কথাটা বলে আমি সোফায় শুয়ে পড়লাম। সেজুতি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখি সেজুতি অনুর সাথে বসে আছে বেলকনিতে। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। সাথে সাথে অনু আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল, আর তাতে আমার গায়ের তোয়ালেটা পড়ে গেল। দেখলাম সেজুতি লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি আবার ভেতরে গিয়ে একটা টি শার্ট পরে এসে দেখি সেজুতি দেওয়ালে ঝোলানো আমার আর মায়ের ছবিটা খুব মনোযোগ সহকারে দেখছে। কিছুদিন আগে ছবিটা বাঁধিয়ে আমার ঘরে রেখে দিয়েছি, যাতে মাকে সবসময় দেখতে পারি। কি দেখছো এমন করে সেজুতি? না মানে এই ছবিটা। ওটা আমার মা। আর পাশের ছেলেটা? ওটা আমি ম্যাডাম। কি সত্যি? কেন বিশ্বাস হচ্ছে না? না মানে এই ছবিটার সাথে আপনার একটু মিল নেই। আপনি অনেকটা পাল্টে গেছেন। 1 মিনিট, এই ছবিটাতে আপনার চোখের নিচে একটা বড় তিল আছে, কিন্তু এখন নেই কেন? ওটা আমার চোখের অপারেশনের সময় কাটা পড়েছিল। কি বলছেন? মাথা ঠিক আছে তো নাকি আপনার? চোখের অপারেশনের জন্য চোখের এত নিচে থাকা একটা তিল কেন কাটা পড়বে? আমি নিজে একজন ডক্টর, আমাকে এসব ভুলভাল বোঝাবেন না। কথাটা বলে সেজুতি নিচে চলে গেল। সেজুতির কথা শুনে আমার মনেও খটকা লাগলো। সেজুতি তো ঠিকই বলেছে কথাটা, ওর কথাটা ফেলে দেওয়ার মতো নয়। তার উপরে ও একজন ডক্টর, কিছু তো একটা রহস্য আছে এখানে। আমি ছবিটার দিকে মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি ভয় পেয়ে চমকে উঠলাম। কি হলো সৌরভ বাবা, ভয় পাইছো নাকি? ও চাচা, তুমি? হ্যাঁ, ভয় তো একটু পেয়েছিলাম। তা বাবা, এইখানে খাড়ায় খাড়ায় কি করতাছো? নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, চলো নিচে চলো। আচ্ছা চাচা, একটা কথা বলো তো, তুমি আমাদের বাসায় কত বছর কাজ করছো? সে তো মেলা আগে থেকা। তোমার মা যেদিনই বাড়িতে বউ হয়েছিল তারও আগে থেকা, তাও 25 বছরের মতো হইব। চাচা, আমার একটা কথার উত্তর দাও তো। আরে সৌরভ বাবা, ওইসব পরে হইব, আগে নিচে চলো, গিয়া খাইয়া লও, সবাই তোমার লাইগা বইসে আছে। কথাটা বলে চাচা আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল। বুঝি না চাচা, কেমন যেন হয়ে গেছে। চাচা আর আগের মতো নেই। চাচা কিছুদিন ধরে আমাকে বেশ এড়িয়ে চলছে। কিছু জানতে চাইলে উত্তর তো দেয় না, উল্টো এড়িয়ে চলে যায়। নিচে গিয়ে সবাই মিলে একসাথে নাস্তা করছে। সে যদি সবার সামনে একরকম আর ঘরে আমার সামনে একরকম। এখন সবার সামনে হাসি খুশি, আর আমার সামনে একা যখন থাকে মনে হয় ও আমাকে চিরেই না। নাস্তা শেষ করে ভেতরে চলে আসব, ঠিক তখনই দেখলাম হাকিম চাচা বাবার সাথে কথা বলছেন এক সাইডে দাঁড়িয়ে। দেখে কিছুটা অবাক হলাম, কারণ বাবা কখনো হাকিম চাচার সাথে এভাবে কথা বলে না। আমি কিছুটা এগিয়ে গেলাম দেখার জন্য যে বাবা আবার চাচাকে বকাবকি করছে কিনা। এগিয়ে যেতেই এমন কিছু কথা আমার কানে এলো। সৌরভ যদি সত্যিটা জানতে পারে তাহলে আপনার খবর আছে। না না, আমি কথা দিতাছি, ও কখনো সত্যটা জানবার পারবো না। এই সত্যিটা আপনি আর আমি আর ডক্টর ছাড়া কেউ জানে না। যদি সৌরভ এসব জানতে পারে তাহলে আমি ধরে নেব আপনি বলেছেন ওকে এসবগুলো।
তখন আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন আশা করি। আপনি নিশ্চয় 10 বছর আগের ঘটনা ভুলে যাননি। সে একই ঘটনা রিপিট করতে বাধ্য করবেন না আশা করি। প্রপার্টির জন্য আমি নিজের সবথেকে কাছের মানুষটাকেও ছাড়িনি। আর আপনি তো সাহেব আমি কিছুই কমু না, দয়া কইরা মোর কোনো ক্ষতি করবেন না সাহেব। মুই কথা দিতাছি পরাণ থাকতে ওই সত্য কোনোদিন জানবে না সৌরভ বাবা। কথাটা মনে থাকে যেন। আমি চাচা আর বাবার কথাগুলো শুনে পাথর হয়ে গেলাম। কি বলছে বাবা এসব? আর চাচাই বা কোনো সত্যি না বলার কথা বলছে, আবার বলছে আমি যেন না জানতে পারি। মাথা ঘুরছে আমার, মনে হচ্ছে আবার সেন্সলেস না হয়ে পড়ি। রুমে চলে গেলাম, গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ফ্যান চলছে, তবুও শরীর ঘেমে যেন ভিজে যাচ্ছে জামা কাপড়। অসহ্য লাগছে। এক টান দিয়ে টি শার্টটা খুলে ফেললাম। চোখে যেন অন্ধকার দেখছি। সেজুতি দৌড়ে এলো আমার অবস্থা দেখে। হঠাৎ সেজুতি কথাগুলো বলতে বলতে আমার বুকের দিকে তাকিয়ে এক হাত দূরে ছিটকে গিয়ে পড়ল আর বলতে লাগলো। সেজুতি নিজের মাথাটা দুহাত দিয়ে চেপে ধরে কান্না করতে লাগলো। অনু দৌড়ে গিয়ে হাকিম চাচাকে ডেকে আনলো। তারপর হাকিম চাচা একটা ওষুধ দিল আমাকে খেয়ে আমি ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। মনে হলো আমার মুখ থেকে 2-3 ইঞ্চি দূরে কেউ বসে আছে, তার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখি সেজুতি আমার মুখের কাছে মুখ নিয়ে আমাকে অপলক দেখছে। আমি চোখ মেলে তাকানোর সাথে সাথে ও বলে উঠল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, কি বলছো কি সেজুতি? তোমার মাথা ঠিক আছে তো? সাথে সাথে সেজুতি আমার কাছে এসে আমার বুকে ইশারা করে বলল, এটা কিভাবে হলো, কবে হলো? আমি সেজুতির কথা শুনে আমার বুকের দিকে তাকিয়ে বললাম, কিসের কথা বলছো তুমি? আপনার বুকের এই জন্মদাগটা। ও এটা এটা তো ছোটবেলা থেকে আছে। সেজুতি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দৌড়ে চলে গেল সেখান থেকে। আমি উঠে সেজুতির পিছে পিছে গেলাম। গিয়ে দেখি সেজুতি ছাদের এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর ওর কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে সেজুতি? তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? কি হয়েছে বলো আমাকে। আমাকে নাইবা ভালোবাসতে পারলে অন্তত বন্ধু তো ভাবতে পারো। বন্ধু ভেবে তো তোমার কষ্টগুলো বলতে পারো আমাকে। নাকি আমি তোমার বন্ধু হবারও যোগ্যতা রাখি না? কথাটা বলার সাথে সাথে সেজুতি নিচে বসে পড়ল কাঁদতে কাঁদতে। সেজুতি আমার দিকে একটা ছবি এগিয়ে দিয়ে বলল, কি হয়েছে জানতে চান? এই নিন তবে দেখুন। এটা তো তোমার হাজবেন্ডের ছবি। এটা তো আমি আগেও দেখেছি। হ্যাঁ, আপনার যেমন বুকে একটা জন্ম দাগ আছে, আমার হাজবেন্ডেরও ঠিক একই জায়গায় একই রকম একটা দাগ ছিল। আমি জানি না আপনি কে, তবে আপনার সাথে আমি আমার হাসানকে গুলিয়ে ফেলি বারবার। আমার মনে হয় আমি আপনাকে চিনি। আপনার সাথে হাসানের চেহারা বাদে সবকিছুর হুবহু মিল আছে, কিন্তু আমার হাসান তো সেই কবে আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এমনটা হয় অনেক সময়। পৃথিবীতে একই চেহারার মানুষ 7 জন থাকে। হয়তো তাদের চেহারা হুবহু মিল থাকে না, তবে হালকা মিল থাকে। আমার আর তোমার হাজবেন্ডের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। চেহারা হয়তো মিল থাকে, তবে তার কথা বলার ধরন, চলাফেরা, সেগুলোও কি মিল থাকে? জানি না আমি এত কিছু। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আমি কথাটা বলে হাসানের ছবিটা আবারও দেখতে লাগলাম। হাসানের ছবি দেখলেই আমার কেমন মাথাটা ঝিমঝিম করে। জানি না কেন এমন হয়। আমি সেজুতিকে নিয়ে নিচে চলে এলাম। কিছুক্ষণ পর সেজুতি অনুকে নিয়ে এসে বলল, আপনাকে একটা কথা বলবো, রাখবেন? হ্যাঁ বলো। আমি কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে পারি একা? বাড়িতে গেলে খুশি তো তুমি? তাহলে যাও, কিছুদিনের জন্য ঘুরে এসো। আমি কথাটা বলা মাত্র সেজুতি লাগেজ গোছানো শুরু করলো। অনু বলল ও আমাকে ছাড়া যাবে না। আমি অনুকে অনেক কষ্ট করে রাজি করালাম। সেজুতি তুমি নিচে গাড়িতে গিয়ে বসো, আমি রেডি হয়ে আসছি, তোমাকে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে। সেজুতিকে পৌঁছে দিয়ে আসলাম ওদের বাসায়। আসার সময় দেখলাম হসপিটালের সামনে বাবা ডক্টর আঙ্কেলের সাথে কথা বলছেন। আমি এগিয়ে গেলাম বাবার সাথে কথা বলার জন্য। একে সৌরভ, তুমি এখানে? দেখলাম বাবা আমাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেছে। বাবা তোতলাচ্ছে। মনে হচ্ছে বাবা আর ডক্টর আঙ্কেল গোপন কিছু আলোচনা করছিলেন। আমি আসতেই তারা কিছুটা ইতস্তত বোধ করছেন, তাই আমি চলে এলাম সেখান থেকে।
বাসায় চলে এলাম। ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। দেওয়ালে ঝোলানো আমার সেজুতির আর অনুর ছবিটা দেখে খুব ভালো লাগছিল। মনে হলো না, এভাবে আর না, এবার একটা জবে ঢুকতে হবে। অনু আর সেজুতির দায়িত্ব তো এখন থেকে আমার, তাই নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি হন্যে হয়ে আমার সার্টিফিকেটগুলো খুঁজতে লাগলাম। জবের জন্য ইন্টারভিউ দিতে হবে। সার্টিফিকেট খুঁজতে খুঁজতে অদ্ভুত একটা জিনিস সামনে এলো, অনেকগুলো মেডিকেলস পেপারস। এগুলো তো আমারই মনে হচ্ছে, কিন্তু এটাতে কিন্তু সার্জারি করার কথা উল্লেখ করা আছে। আমার মনে কেমন যেন খটকা লাগলো, আমি ঠিক বুঝতে পারছি না। আমি সোজা সেজুতিকে কল দিলাম। ও তো ডক্টর, ও ভালো বুঝবে এগুলো। ও বলল পেপারসগুলো নিয়ে ওর বাসায় যেতে। আমি সব পেপারসগুলো একসাথে করে রওনা দিলাম সেজুতিদের বাড়ির উদ্দেশ্যে। গিয়ে সেজুতিকে কাগজগুলো দেখালাম। সেজুতি মনোযোগ দিয়ে দেখলো। তারপর ও চোখ বড় বড় করে বলল, আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন? কই না তো। কিন্তু এখানে তো পরিষ্কার লেখা আছে আপনার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। না তো, বাবা আর চাচা বলেন আমার নাকি চোখ আর কিডনি খারাপ হয়ে গিয়েছিল, তাই সেগুলো অপারেশন করা হয়েছিল। আমি তো ভাবলাম এগুলো সেই অপারেশনেরই রিপিট হবে হয়তো। বাবা আর চাচা বলেছিল মানে কি? আপনার এত বড় অসুখ হয়েছিল, মনে নেই আপনার? না মানে আসলে কি হলো বলুন। আপনি নাকি অনেকদিন বিছানায় পড়েছিলেন অসুস্থ হয়ে অপারেশনের আগে। আপনি কেমন করে জানলেন? পপুলার হসপিটালে আপনার ডক্টর আঙ্কেল বলেছিলেন সেদিন। অপারেশনের আগের আর কোনো কথা বলেছিলেন তিনি? কেন? আসলে সত্যি কথা বলতে আমার অপারেশন কবে হয়েছিল, কেন হয়েছিল আর অপারেশনের আগের দিনগুলোর কথা আমার কিছুই মনে নেই। অপারেশনের পর যেদিন আমার প্রথম সেন্স ফিরেছিল সেই দিন থেকে আমার সব মনে আছে। ডক্টর বলেছিলেন অপারেশনের আগের দিনগুলো আমার ব্রেইন থেকে মুছে গেছে। তাহলে যে সেদিন আপনি আপনার ছোটবেলার কথা শোনালেন আমাকে, সেগুলো কি করে মনে আছে? হাকিম চাচা আমাকে আমার আগের দিনগুলোর কথা সব মনে করিয়ে দিতেন। উনি সবসময় গল্প করতেন আমার মায়ের কথা, আমার ছোটবেলার কথা। সেগুলো শুনে শুনে আমার ছোটবেলাটা কল্পনা করি। সে যদি হঠাৎ রিপোর্টগুলো দেখে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, এটা কি করে সম্ভব? কি হয়েছে সে যদি? আপনার যেদিন অপারেশন করা হয়েছিল ঠিক সেদিন আমার হাজবেন্ড হাসান মারা গিয়েছিল। আমি সেজুতির কথাটা তেমন গুরুত্ব দিলাম না। হতে পারে এমন ঘটনা, পৃথিবীতে একই দিনে এমন কত মানুষ মারা যায়, এটা সিরিয়াস নেওয়ার কিছু নেই। আর এখানে সার্জারি করার কথা লেখা আছে। আপনি তো বলেন আপনার চোখের আর কিডনির অপারেশন করা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এই রিপোর্টগুলো আমার কাছে থাক, পরে এসে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, চলে আসছি। আর সেজুতির কথাগুলো মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। সেজুতি তো আর কথাগুলো মিথ্যা বলেনি। মিথ্যা বলে ওর কী লাভ? গাড়িতে উঠে মনে মনে ভাবলাম এই কথাগুলো আমি বাড়ি ফিরে হাকিম চাচার কাছে জিজ্ঞাসা করব। আমার মনে হচ্ছে বাবা মা আর হাকিম চাচা কিছু একটা লুকাচ্ছে আমার কাছ থেকে। বাসায় ফিরে শুয়ে পড়লাম। বাবা মা হাকিম চাচা কেউ বাসায় নেই। মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করছে, একটু একটু ঘুম ঘুম আসছিল। ঠিক তখনই নিচতলা থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেলাম। নিচে গিয়ে দেখলাম বাবা আর আমার সৎমা কথা কাটাকাটি করছে। দুজনের ভেতরে তুমুল ঝগড়া বেঁধেছে। আগে কোনোদিন এমন দেখিনি। যাকগে, আমি দাঁড়াতে পারছি না, তাই নিজের রুমে চলে আসছি। ঠিক তখনই মা বলে উঠলেন, আর কবে দেবে, কবে? সেই বিয়ের পর থেকে শুনে আসছি এই সম্পত্তি আমার নামে করবে। তো আর কবে করবে শুনি? আমি মরার পর? এবার তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। যদি এই সম্পত্তি আমার নামে না করো তবে আমি পুলিশের কাছে সব সত্যিটা ফাঁস করে দেব, বলে দিলাম। মায়ের কথাটা শুনে মনের ভেতর কেমন সন্দেহ ঢুকে গেল। মা কি ফাঁস করার কথা বলছে? আর বাবা এত রাগী মানুষ, তিনি এসব কথা সব মুখ বুজে সহ্য করছেন। আশ্চর্য ব্যাপার। বাবার অঢেল সম্পত্তি, তিনি এ শহরের একজন নামকরা লোক। তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, আর সে কিনা একটা মহিলার কথা এভাবে মাথা নিচু করে শুনছে। এই দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেলাম। কি এমন কথা ফাঁস করার কথা বলছে মা, যে বাবা এত ভয় পাচ্ছে? জানতেই হবে আমাকে। হাকিম চাচা, হ্যাঁ হাকিম চাচা আমাকে এসবের উত্তর দিতে পারবে। আমার অপারেশনের সত্যিটাও চাচাই জানে হয়তো। হাকিম চাচা রান্নাঘরে আছেন। আমি গেলাম হাকিম চাচার কাছে। কি করছো চাচা? আরে বাবা, তুমি এইখানে? কি কিছু লাগবো? না চাচা, তোমার সাথে কিছু কথা ছিল। আমার রুমে চলো তো একটু। কাম করতেছি তো বাবা, কাম শেষ কইরা আমুনে, তুমি যাও। না চাচা, এখনই চলো প্লিজ।
আরে বাবা করতাছো কি? আমার হাতে ময়লা, সাইরা দাও, ধুইয়া লই। দূর, পরে ধোবা, এখন আসো তো। আচ্ছা চলো। চাচা বসো এখানে। চাচাকে বসিয়ে আমি চাচার সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। কও এবার কি কইবা? চাচা, আমাকে তো তুমি খুব ভালোবাসো, তাই না? হ, তোমারে আমি নিজের পোলার মতোই ভালোবাসি। এখন কি কইবা? কইয়া ফালাও তো জলদি। আমার আবার তরকারি চুলায়। চাচা, আমার মাথায় হাত রেখে বলো, আমি যা জানতে চাইবো সব সত্যি কথা বলবে। হ দিলাম, অহন কৌদেহি বাবা। চাচা, সত্যি কি কখনো আমার চোখের আর কিডনির অপারেশন হয়েছিল? চাচা, তুমি কিন্তু আমার মাথায় হাত রেখে কথা দিয়েছো, মিথ্যা বললে কিন্তু আমি মারা যাব। ইয়ে মানে সৌরভ বাবা, কি হলো চাচা, বলো। এসব কথা অহন থাক না বাবা। চাচা, আমার কসম, সত্যিটা বলো প্লিজ। আসলে বাবা, তোমার অপারেশন হয়েছিল কিন্তু। চাচা কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ বাবা ডাক দিল চাচাকে। তাকিয়ে দেখলাম বাবা আমার রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছেন। হাজিম ভাই, নিচে আসুন, আপনার সাথে কথা আছে। কিন্তু বাবা, আমি একটু কথা বলছিলাম চাচার সাথে। আপনি নিচে যান চাচা, একটু পরে যাবে। চাচা, তুমি আবার কোথায় যাচ্ছ? দাঁড়াও। পরে আমনে বাবা। কথাটা বলে চাচা মাথা নিচু করে চলে গেল সেখান থেকে। মনে হলো চাচা ভয় পেয়ে চলে গেল। সেখান থেকে আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা নিয়ে দেখলাম সেজুতি কল দিয়েছে। হ্যাঁ সেজুতি, বলো, কেমন আছো? বন্ধু, আমি বলছি, অনু। মামুনি, তুমি কেমন আছো? ভালো নেই, আমি এখানে থাকবো না, তুমি নিয়ে যাও আমাকে এখান থেকে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তোমার আম্মুকে দাও ফোনটা। আচ্ছা। হ্যালো, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, তুমি? অনু খুবই বায়না করছে, এখানে থাকতেই চাইছে না। আপনি বিকেলে আসুন, এসে নিয়ে যান আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি বিকালে গিয়ে নিয়ে আসলাম সেজুতি আর অনুকে। সেজুতি কেমন যেন মনমরা হয়ে গেছে, মুখটা শুকনো লাগছে ওর। রাতে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে, কিন্তু অবাক হলাম কিছুটা, কারণ হাকিম চাচা নেই আজ। কোথায় গেল চাচা? রোজ রাতে চাচা আমাকে কফি করে দেয়, কিন্তু আজ আর চাচা আমার রুমের ধারে কাছেও এলো না। পুরো বাড়িটাতে কোথাও নেই চাচা। আমি যতটুকু জানি চাচার নিজের কোনো বাড়ি নেই, চাচা বিয়ে করেননি, তিনি আমাদের এখানেই থাকেন। চাচা 1 মিনিটেও জন্য কোথাও যায় না আমাকে না বলে। তাহলে আজ কি এমন হলো যে আমাকে না বলে চলে গেল? এসব ভাবছি রাত 12টার সময় বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ বিষম লাগলো। কি হলো? কি হলো? একটু দাঁড়ান, আমি নিচে থেকে পানি নিয়ে আসছি। কথাটা বলে সেজুতি দৌড়ে নিচে গেল পানি আনতে। কিছুক্ষণ পর জোরে একটা চিৎকার শুনতে পারলাম। দৌড়ে নিচে গেলাম, দেখলাম সেজুতি চিৎকার করছে। ও আমাকে দেখে চিৎকার করে উঠে আমার দিকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে সেজুতি, এমন করছো কেন? কি হয়েছে বলো আমাকে। সেজুতি সিঁড়ির পাশে হাকিম চাচার রুমের দিকে ইশারা করলো, তারপর চোখ বড় বড় করে বলল, সৌরভ, হাকিম চাচা, হাকিম চাচা। কি হয়েছে হাকিম চাচার? কিছু বলেছে হাকিম চাচা তোমাকে? না হাকিম চাচা, হাকিম চাচা। কি তখন থেকে হাকিম চাচা করছো? চলো তো দেখি। আমি চাচার রুমের দিকে এগিয়ে গেলাম। গিয়ে যা দেখলাম সেটা দেখে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম হাকিম চাচা ফ্যানের সাথে ঝুলছে। হ্যাঁ, হাকিম চাচা গলায় দড়ি দিয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না। আমি দৌড়ে গেলাম চাচার কাছে, চাচাকে নিচে নামালাম, চাচাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। চাচা আমার বাবার চেয়েও বেশি কিছু ছিল, বাবার মতো একটা বন্ধুকে হারালাম। জানি না কি এমন হয়েছে যে জন্য চাচাকে আত্মহত্যা করতে হলো। সে যদি সাথে সাথে বলে উঠল, সৌরভ, 1 মিনিট, একটা জিনিস খেয়াল করেছেন আপনি? কি? এই ঘরে কোনো চেয়ার নেই, কোনো টেবিল টুল কিছুই নেই। আর হাকিম চাচার হাইট দেখে মনে হয় 4 4.5 হবে। যদি সেটাই হয় তাহলে চাচা এতটা উঁচুতে কোনো কিছুর সাহায্য ছাড়া গলায় দড়ি দিল কিভাবে? আর যদিও চেয়ার নিয়ে থাকেন তবে সেটা কোথায় গেল? চাচা গলায় দড়ি দেবার পর তো আর সেটা অন্য কোথাও রাখতে যাননি, তাই না? তার মানে কি বলতে চাও তুমি? চাচা নিজে থেকে গলায় দড়ি দেননি। তার মানে তুমি বলতে চাও এটা মার্ডার? সেটা তো তদন্ত করলে পাওয়া যাবে। আমি আর সেজুতেই কথা বলছি, হঠাৎ বাবা আর মা চলে এলো। একই সৌরভ, এসব কি করে হলো? আমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, হাকিম চাচা আত্মহত্যা করেছে। কেন করলো চাচা এমনটা? আমাকে ছেড়ে এভাবে কেন চলে গেল চাচা? কুল ডাউন বাবা, হয়তো ওনার মনে কোনো কষ্ট ছিল, সেটা সইতে না পেরে উনি আত্মহত্যা করেছেন। কথাটা বলে বাবা বাইরে চলে গেলেন।
আমি বাবার চোখে বিন্দুর মাত্র কষ্ট বা পানি কিছুই দেখতে পেলাম না। বাবা কিছু লোকজন ডেকে চাচার দাফন কাফন করে দিলেন। সেজুতি বাবার দিকে আর চোখে তাকিয়ে আছেন। মনে হচ্ছে সেজুতি চোখে ভীষণ রাগ। আমি মানতে পারছি না যে চাচা আর নেই। এক রাতের ভিতরে এমন কি হলো যে চাচা গলায় দড়ি দিল? আমি চাচাকে দাফন করে বাড়ি ফিরে এলাম। রুমে গিয়ে দেখি সেজুতি বেলকনিতে দাঁড়িয়ে আছে। ও আমার পায়ের আওয়াজ শুনে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি চাচাকে নিজের বাবার মতো ভালোবাসতেন? আমার বিশ্বাস হয় না। কেন? চাচার মৃত্যুটা স্বাভাবিক নয়। চাচাকে খুন করা হয়েছে। চাচা আত্মহত্যা করেনি। তুমি এতটা শিওর কিভাবে? আপনি একটু ভেবে দেখুন, বুঝতে পারবেন। আরেকটা কথা আমি আপনাকে বলিনি এখনো। কি কথা? আর কেন বলনি? বলিনি কারণ বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, সেজন্য বলিনি। কি এমন কথা যেটা আমি বিশ্বাস করব না? বলো তুমি শুনি। আমি আপনার জন্য যখন পানি আনতে যাচ্ছিলাম তখন আমি চাচার ঘর থেকে একজনকে বেরিয়ে যেতে দেখেছি। তারপরেই আমি চাচার রুমে গিয়েছিলাম দেখতে, কারণ আমি ভেবেছিলাম চাচা বাসায় নেই। তবুও কেন ওনার রুমে লাইট জ্বলছে। গিয়ে দেখি চাচা ফ্যানের সাথে ঝুলছে। কাকে দেখেছিলে তুমি? বললে বিশ্বাস করতে পারবেন না। তবুও বলো, আমি জানতে চাই। কে আমার বাবার মতো চাচাকে মেরে ফেললো? আপনার বাবাকে দেখেছিলাম আমি। কি বলছোটা কি? মাথা ঠিক আছে তোমার? কার সম্পর্কে কি বলছো জানো তুমি? বলেছিলাম না? আপনি বিশ্বাস করতে পারবেন না? আমি এক্ষুনি জিজ্ঞাসা করছি বাবাকে, তিনি ওই সময় কি করছিলেন চাচার রুমে। আমি নিচে যাবার জন্য পা বাড়ালাম, সাথে সাথে সে যদি আমার হাতটা টেনে ধরে বলল, দাঁড়ান, এক্ষুনি নয়। আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের সাবধানে এগোতে হবে। আমাকে 2 দিন সময় দিন, এই রহস্য আমি খুঁজে বের করব। সে যদি বেশ কিছুদিন ধরে বাড়িতে খুব কম থাকছে। সকালে বের হয়, দুপুরে খেয়ে আবার বের হয়। জানি না ও কোথায় যায় আর আসে। অনু সারাটা দিন আমার কাছেই থাকে। চাচার মৃত্যুর রহস্যটা এখনো জানা হলো না। সন্ধ্যার সময় বেলকনিতে দাঁড়িয়ে আছি, ঠিক তখনই দেখলাম সে যদি একটা গাড়ি থেকে নামলো, আর সাথে একটা ছেলেও। সে যদি গাড়ি থেকে নেমে ছেলেটার সাথে হাসতে হাসতে বেশ কিছুক্ষণ কথা বলে তাকে বিদায় দিল। তারপর বাড়ির ভেতর এলো। কোথায় গিয়েছিলে সে যদি? একটা কাজ ছিল। রোজই কি তোমার কাজ থাকে? হ্যাঁ থাকে। না থাকলে যাই কেন বাইরে? সেটা তুমি ভালো জানো। কেন যাও? আর বাইরে যে ছেলেটা তোমাকে ড্রপ করে দিয়ে গেল, কে সে? সেটা আপনার এখন না জানলেও চলবে। রোজই দেখি ওই ছেলেটা তোমাকে ড্রপ করে দিয়ে যায়। ওর সাথে তো খুব হেসে হেসে কথা বলো। কই, আমার সাথে তো এইভাবে কখনো হেসে হেসে 2 মিনিটও কথা বলো না। আর যেই মেয়েকে তুমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে, তার কথাও মনে থাকে না এখন তোমার? সে যদি আমার কোনো কথার জবাব না দিয়ে ওয়াশরুমে চলে গেল। সে যদি ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমি ওকে দেওয়ালের সাথে চেপে ধরে বললাম, আমাকে কি তুমি কখনো বুঝবে না? আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা কি তুমি কখনো বুঝতে চেষ্টা করবে না? সে যদি ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, বোঝারই চেষ্টা করছি। কথাটা বলে সে যদি শুয়ে পড়ল। পরের দিন বিকালে আমি আর অন্য বেলকনিতে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই সে যদি যেন কোথা থেকে দৌড়ে এসে জোরে জোরে আমাকে ডাকতে লাগলো। সৌরভ, সৌরভ। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? দেখলাম সেজুতির হাতে এক গাদা পেপারস। আমি সেজুতির সামনে গিয়ে দাঁড়াতেই সেজুতি পেপারসগুলো ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মুখে উল্টাপাল্টা চুমু দিতে লাগলো। আমি তো একদম অবাক হয়ে গেলাম সেজুতির কাণ্ড দেখে। অনুও অবাক হয়ে সেজুতির কাণ্ড দেখছে। কি করছোটা কি সেজুতি? কি হয়েছে তোমার? বলো আমাকে। এভাবে কাঁদছো কেন সেজুতি? আমি কথাটা বলা মাত্র সেজুতি বলল, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমার মন এতদিন ঠিকই ভেবেছিল, আমার মন ঠিকই চিনেছিল তোমাকে। তুমি আমার হাসান, আমার সন্দেহ একদম ঠিক। আমি হাসান হতে যাব কেন? আমি তো সৌরভ। না, তুমি আমার হাসান। আমি যে সৌরভ না, আমি হাসান, তার কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ চাও? তবে চলো আমার সাথে। কথাটা বলে সে যদি আমার হাতটা ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে সে যদি? চলো আগে, তারপর বুঝবে। সে যদি আমাকে সোজা পপুলার হসপিটালে নিয়ে গেল। আমাকে এখানে কেন এনেছো তুমি সে যদি? একটু পরে সব বুঝতে পারবে তুমি। তুমি যে আমার হাসান সেটার প্রমাণ এখানেই আছে। ডক্টর ভেতরে আসুন। ডক্টর আঙ্কেল আপনি? হ্যাঁ বাবা,
আমি একটা বড় পাপের বোঝা এতদিন বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম। আমি অনেক বড় একটা সত্য লুকিয়েছি তোমার কাছে। আমি একটা বড় পাপ করেছি। কি বলছেন কি আঙ্কেল? কোন সত্যের কথা বলছেন? আর কি এমন পাপ করেছেন আপনি? বাবা, আসলে তোমার কাছে আমি একটা বড় মিথ্যা কথা বলেছি। কি মিথ্যা? তোমার চোখ আর কিডনির অপারেশন কখনো হয়নি। তার মানে? হ্যাঁ বাবা, আসলে তোমার মুখের সার্জারি করা হয়েছিল, প্লাস্টিক সার্জারি। কি বলছেনটা কি? তার মানে এতদিন ধরে সবাই আমাকে মিথ্যা বলে এসেছে? হ্যাঁ, আর এই পুরো ঘটনাটা সাজিয়েছে তোমার বাবা, অর্থাৎ সৌরভের বাবা। তুমি আসলে সৌরভ নও, তুমি হাসান। এই দেখো তোমার আগের চেহারা। এই কি, এটা তো সেজুতির হাজবেন্ড। হ্যাঁ, এটা তুমিই হাসান। হাসানের ছবি? আমি যদি হাসান হয়ে থাকি তাহলে সৌরভকে? আর কোথায় সে? আর আমাকে সৌরভ সাজিয়ে কেন রাখা হয়েছে? তা তো জানি না বাবা, আমি শুধু তোমার বাবার কথা মতো মুখের সার্জারি করেছিলাম। 10 বছর আগে হঠাৎ একদিন তোমার বাবা রাত 1টার সময় আমার বাসায় যায় সৌরভের রক্তাক্ত দেহ নিয়ে। সেই রাতে সৌরভকে অপারেশন করা হয়, তবে আমরা সৌরভকে বাঁচাতে পারিনি। সৌরভের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক ওই একই সময় তোমাকে হয়তো কেউ মৃত ভেবে আমাদের হসপিটালের সামনে রেখে গিয়েছিল। সৌরভের বাবা তোমাকে দেখে হসপিটালের ভেতরে এনেছিল, কিন্তু তোমার চেহারার এক সাইড একদম বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছিল। আর সেটারই ফায়দা উঠিয়েছিল সৌরভের বাবা আকরাম চৌধুরী। তোমার বডি ফিগার আর সৌরভের বডি ফিগার একদম এক ছিল, তাই সৌরভের চেহারা তোমার মুখে সার্জারির মাধ্যমে বসানো হয়েছিল। আকরাম আমাকে টাকার লোভ দেখিয়ে এসব করিয়েছিল। আমিও অর্থলোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তারপর সৌরভের চেহারা নষ্ট করে তাকে তোমার পোশাক পরিয়ে তোমার বাড়িতে সৌরভের লাশটা পাঠানো হয় হাসান সাজিয়ে। কেউ সন্দেহ করেনি, কারণ সৌরভ আর তোমার বডি ফিগার হাইট একদম একই ছিল। সেজুতি এসে তোমার ছবি আর অপারেশন রিপোর্টগুলো দেখানোর পর আমি আর পাপের বোঝা সইতে না পেরে সবটা বলে দেই। আকরাম মানে সৌরভের বাবা প্রতিনিয়ত ভয় দেখাতে থাকে আমাকে। আমি যদি এসব কথা বলি তাহলে সে আমাকে খুন করে ফেলবে। সেই ভয়ে আমি কিছু বলিনি এতদিন। তারপর আকরাম আরো বেশি সুযোগ পেয়ে গেল। যখন দেখলো তুমি আগে সবকিছু ভুলে গেছো, তখন ও নিজের মতো করে যা না তা বলে তোমার ব্রেন ওয়াশ করলো। এভাবে সার্জারি করে? কিন্তু এত কিছু করে ওনার কি লাভ? সেটা তো আমি জানি না, সেটা আকরামই ভালো বলতে পারবে। ও খুব ভয়ানক একজন মানুষ। দয়া মায়া বলতে ওর শরীরে কিচ্ছু নেই। সৌরভের যখন 10 বছর, তখন আকরাম সৌরভের মাকে ফ্যানের সাথে ঝুলিয়ে মেরে ফেলে। পরে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। সেই ঘটনা আমি আর হাকিস চাচা ছাড়া আর কেউ জানে না, কারণ তখন আকরামের সাথে আমার গভীর বন্ধুত্ব ছিল। ওই ঘটনার পর থেকে আমি আকরামের সাথে কম মেলামেশা করি। কি বলছেনটা কি? ডক্টর আঙ্কেলের কথা শুনে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। তার মানে চাচা যে বলতেন মা অশোকে মারা গিয়েছিলেন, সেটাও মিথ্যা ছিল? আপনি পুলিশকে কিছু জানাননি কেন এতদিন? বললে আকরাম আমাকে মেরেই ফেলবে। তুমি চিনো না ওকে, ও সব পারে টাকার জন্য। আমি যে এসব কথা তোমাকে বলেছি, তুমি প্লিজ তোমার বাবাকে বলো না। কথাটা বলে আঙ্কেল আমার পা জড়িয়ে ধরলেন। এ কি? ছি, কি করছেন আপনি? এটা ছাড়ুন। আপনি আমার বাবার বয়সী, আপনি কেন আমার পা ধরছেন? আমি কথা দিচ্ছি আমি এসব কথা বাবাকে কিছুই বলবো না। আপনি সাবধানে থাকবেন। আমরা এখন আসছি। আর ঘটনার মূল উদ্দেশ্য আমাকে খুঁজে বের করতে হবে, না হলে আরও নিরীহ মানুষের জীবন চলে যাবে। এবার তুমি বুঝতে পারছো তো হাসান, হাকিম চাচাকে কে মেরেছে? হ্যাঁ, সে যদি আমার কাছে সবটা এখন পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এত কিছু কিসের জন্য এবং কেন করলেন বাবা? এখনো বাবা বলবে ওই লোকটাকে? না, কখনো না। ওই খুনি আমার বাবা কিছুতেই হতে পারে না। হাসান, এখন চলো, তোমাকে আর একজনের সাথে পরিচয় করিয়ে দিই। কার সাথে? এই যে, ও হলো ইমরান, আমরা একসাথে পড়াশোনা করেছি। এটা তো সেই ছেলেটা যে তোমাকে রোজ ড্রপ করে দিত। হ্যাঁ হাসান, ও না থাকলে আজ আমি তোমাকে আবার ফিরে পেতাম না আমার জীবনে। এসব জানার জন্য অনেক অনেক
হেল্প করেছো আমাকে। এবার বুঝতে পারছো না সবটা? হ্যাঁ, পেরেছি। আজই আমি আকরাম চৌধুরীর মুখোশ ফাঁস করে দেব পুলিশের কাছে। না হাসান, এখনো পুরো ঘটনাটা জানি না আমরা। এসব করার পেছনে আকরাম চৌধুরীর মূল উদ্দেশ্যটা আমাদের আগে জানতে হবে। তার জন্য তোমাকে আরও কিছুদিন সৌরভ সেজে অভিনয় করতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি আর সেজুতি বাসায় চলে এলাম। সেজুতি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আমাদের বিয়ের ছবিগুলো দেখাতে লাগলো। দেখো হাসান, এটা আমাদের গায়ে হলুদের আর একটা বিয়ের ছবি। সেজুতি আমার এসব কথা কিছুই মনে নেই। জানি না কখনো আর মনে পড়বে কিনা। যদি সিনেমা বা নাটক হতো তাহলে হয়তো আবার আমি কোনো কিছুর সাথে ধাক্কা খেলে আমার স্মৃতি ফিরে আসতো, কিন্তু না, এটা বাস্তব। হয়তো আমি আর কখনো পুরনো কথাগুলো মনে করতে পারবো না। সে যদি আমাকে ছেড়ে উঠে বেলকনিতে চলে গেল। ওর কাছে গিয়ে দেখলাম ও কাঁদছে। দেখলাম সে যদি বেলকনিতে দাঁড়িয়ে কাঁদছে। আমি সেজুতিকে জড়িয়ে ধরে বললাম, সেজুতি, আমি জানি না আমি সত্যি কখনো আগের কথাগুলো মনে করতে পারবো কিনা, তবে আমি হাসান হই আর সৌরভী হই। আমি যে তোমাকে ভালোবাসি সেটাই সব থেকে বড় সত্য। সেজুতি আমাকে জড়িয়ে ধরে বলল, আমাদের কত স্মৃতি, কত কথা সব ভুলে গেছো তুমি? ভাবলেই আমার বুকের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। সেজুতি, আমি যে তোমাকে ভালোবাসি এর থেকে কি তোমার কাছে ওই সব বড় হয়ে গেল? না হাসান, তোমার কিছু মনে করার দরকার নেই। আমি যে তোমাকে আবার আমার জীবনে ফিরে পেয়েছি সেটাই খোদার অশেষ কৃপা। আমি আর হারাতে চাই না তোমাকে। আম্মু, তোমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছো? অনুকে দেখা মাত্র আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ওর মুখটা আমার দু হাতের মুঠোর ভেতরে নিয়ে আমি অবাক হয়ে ওকে দেখতে লাগলাম। অনু যে আমার মেয়ে, এতদিন এতদিন এতটা কাছে পেয়েও সেটা বুঝতে পারিনি। বিধাতার কি খেলা! কি দেখছে এমন করে? আমার মেয়েকে। তুমি বাসর রাতে বলেছিলে আমাদের মেয়ে হলে তার নাম অনু আর ছেলে হলে তার নাম অর্পণ রাখবে। দেখো, তোমার কথা আমি রেখেছি। আমাদের মেয়ের নাম আমি অনু রেখেছি। আমি অনুকে জড়িয়ে ধরে রাখলাম। হ্যাঁ, আমার কিছুই মনে নেই, তবে আমি যে এক মেয়ের বাবা এটা সব থেকে বড় সত্য। আমরা তিনজন বেলকুনিতে দাঁড়িয়ে আছি। হঠাৎ নিচে কিছু ভাঙার আওয়াজ পেলাম। আমি দৌড়ে নিচে গেলাম দেখার জন্য। গিয়ে দেখি বাবা মাকে মারছেন। আমি নিচে গেলাম। কি করছেনটা কি? ওনাকে এভাবে মারছেন কেন? তাতে তোমার কি? তুমি তোমার ঘরে যাও সৌরভ। উনি আমাকে জন্ম না দিলেও উনি আমার মা, আর আপনি এভাবে আমার সামনে আমার মাকে মারতে পারেন না। আমার কথাটা শুনে মা আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তারপর আমি কথাটা বলার সাথে সাথে আমার সৎমা দৌড়ে আমার পিছে এসে লুকালো। সে যদি মাকে আমাদের রুমে নিয়ে গেল। আপনি যদি আর কখনো মাকে এভাবে মারধর করেন তাহলে একদম ভালো হবে না বলে দিলাম। কথাটা বলে আমি চলে এলাম, আর বাবা আমার দিকে তাকিয়ে রইল। রুমে এসে দেখলাম মা কাঁদছেন। বাবা ওনাকে এতটাই মেরেছেন যে কালশিরা পড়ে গেছে। মা বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সে যদি মায়ের গায়ে মলম লাগিয়ে দিচ্ছে। আমি চলে এলাম সেখান থেকে নিচে। এসে দেখলাম বাবা কারোর সাথে ফোনে চিৎকার করে গালাগালি দিয়ে কথা বলছে। একটু কাছে গিয়ে বুঝলাম বাবা ডক্টর আঙ্কেলের সাথে কথা বলছেন, আমি এই সম্পত্তির জন্য কি কি করতে পারি তোর সেটা নিশ্চয় অজানা নয়। তুই এবার বুঝবি কত ধানের কত চাল। আমি বাবার কথা শুনে বুঝতে পারলাম তিনি নিশ্চয়ই এবার ডক্টর আঙ্কেলের কোনো ক্ষতি করবেন। আমি সাথে সাথে সেখান থেকে বেরিয়ে এসে ডক্টর আঙ্কেলকে অনবরত কল দিতে লাগলাম, কিন্তু 8-10 বার কল দেওয়ার পরও আঙ্কেল কল রিসিভ করলো না। আমি না পেরে হসপিটালে চলে গেলাম। হসপিটালেও আঙ্কেলকে পেলাম না। বাসায় ফিরে আসছি, ঠিক তখনই দেখি রাস্তায় অনেক ভিড়। একজনকে ডেকে বললাম, কি হয়েছে ভাই, এখানে এত ভিড় কেন? আর বলবেন না ভাই, একটু আগে একটা ট্রাক এসে পিছে দিয়ে গেল এই গাড়িটাকে। ভেতরের লোকটা একেবারে দেখার হাল নেই। আমি ভিড় ঠেলে অ্যাক্সিডেন্ট স্পটে গেলাম। গিয়ে যেটা দেখলাম দেখে তো মাথা ঘুরে উঠলো আমার। দেখি ডক্টর আঙ্কেল। আমি দৌড়ে গেলাম আঙ্কেলের কাছে। গিয়ে তার গায়ে হাত দিয়ে দেখলাম আঙ্কেল এখনো বেঁচে আছেন। ছটফট করছেন তিনি গাড়ির ভেতরে, আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পাবলিক। আমি আঙ্কেলকে টেনে বের করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তখনও পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। মেজাজ বিগড়ে গেল আমার। আরে আপনারা কি মানুষ নাকি জানোয়ার বলুন তো? দেখছেন মানুষটা এখনো বেঁচে আছে, একটু হেল্প করতে পারছেন আমাকে আপনারা? একটু হসপিটালে নিয়ে যাব ওনাকে।
ও আপনারা তো শুধু দাঁড়িয়ে মজা নিতে জানেন। আর কেউ মারা যাচ্ছে দেখেও সেটা দাঁড়িয়ে ভিডিও করতে পারেন, কিন্তু তাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারেন না। ছি, আল্লাহ না করুক আপনাদের ফ্যামিলির কারো যেন এই অবস্থা না হয়। আমি কথাগুলো বলার সাথে সাথে কয়েকজন লোক এগিয়ে আসলো আমাকে সাহায্য করতে। আমরা সবাই মিলে আঙ্কেলকে গাড়িতে তুললাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি হসপিটালে নিয়ে যাওয়ার আগে তিনি মারা গেলেন। ওনাকে ওনার ফ্যামিলির কাছে দিয়ে আমি বাড়ি চলে এলাম। মনে হচ্ছে এটাও বাবার কাজ। বাড়ি ফিরে দেখি বাবা মাকে আবারও মারছেন। আমি বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাকে নিয়ে চলে এলাম আমার রুমে। দেখলাম সেজুতি অনুকে জড়িয়ে ধরে কাঁদছে। কি হয়েছে সেজুতি? বাবা, দাদু আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর অনেক পচা পচা কথা বলেছে। এত বড় সাহস! কি হয়েছিল সেজুতি? না কিছু না। আমি বলতে বলেছি তোমাকে, বলো। বাবা তোমার মাকে মারছে দেখে আমি বাধা দিতে গিয়েছিলাম আর তারপর এসব হয়েছে। এত বড় সাহস যে বাবা তোমাকে, আজ বাবার একদিন কি আমার একদিন। কথাটা বলে আমি বাবার কাছে যাবার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই আমার সৎ মা আমার হাত টেনে ধরলো। দাঁড়াও সৌরভ, এই ভুলটা করো না তুমি। ও তোমাকেও ছাড়বে না তাহলে। ও মানুষ না, ও একটা জানোয়ার। কথাটা বলে মা চলে গেল সেখান থেকে। আমি আর সেজুতি অবাক হয়ে গেলাম মায়ের এসব কথা শুনে। শুয়ে আছি, রাত ঠিক 2টা বাজে। চোখে ঘুম নেই একটুও, শুধু ভাবছি কিভাবে আকরাম চৌধুরীর মুখোশ খুলে ফেলা যায়। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল ঠক ঠক করে। কে কে? আমি বারবার ডাকা সত্ত্বেও কেউ সাড়া দিল না। না পেরে শেষে গিয়ে দরজা খুললাম। দরজা খুলতে আমি একেবারে অবাক, দেখি মা দাঁড়িয়ে আছেন। মা, আপনি এত রাতে এখানে? বাবা আবার মারছে আপনাকে, চলুন আজ বাবার একদিন। কি? দাঁড়াও সৌরভ, এইসব কিছু না, জলদি ভেতরে এসো, কথা আছে তোমার সাথে। কথাটা বলে মা আমার হাতটা টানতে টানতে ভেতরে নিয়ে গেলেন। কি হয়েছে বলুন? কি এমন কথা যে এত রাতে এভাবে লুকিয়ে আমার রুমে আসতে হলো আপনার? চুপ, আস্তে কথা বল বাবা, না হলে তোর বাবা টের পেলে শেষ করে ফেলবে আমাকে। ও তোর বাবাই বা কেন বলছি, ও তো তোর আসল বাবা না। আমরা কথা বলছি সাথে সাথে সেজুতি উঠে এসে বলল, মা আপনি এখানে? বাবা আবার মেরেছে আপনাকে? ছি, মানুষ না আসলে বাবা। না মা, তোমার শ্বশুর আমাকে মারেনি। আসলে তোমাদের সাথে কিছু কথা ছিল আমার। কি কথা বলুন? সৌরভ, তুমি আর সে যদি পালিয়ে যাও এখান থেকে, তা না হলে ও তোমাদেরকেও মেরে ফেলবে, যেমন ভাবে ও হাকিম ভাই সৌরভের মা আর ডক্টরকে মেরেছে। মানে? হ্যাঁ বাবা, তোমার হাকিম চাচা সুইসাইড করেনি, তাকে খুন করেছিল তোমার বাবা। আর ডক্টরকেও তোমার বাবা লোক লাগিয়ে ট্রাক চাপা দিয়ে মেরেছে। সবটাই আমি জানি মা। আমি যে ওনার ছেলে সৌরভ না সেটাও আমি জানি। তুমি সবটা জেনেও এখন এখানে পড়ে আছো? পালিয়ে যাও এক্ষুনি। না মা, এখনো তো আসল কথাটা জানার বাকি আছে। কি কথা? এত কিছু কিসের জন্য? এত খুন, এত লুকোচুরি, এত রহস্য, এত মিথ্যে কথা কেন? কেন এত কিছু কিসের জন্য? সবই সম্পত্তির জন্য। কি? হ্যাঁ, তুমি হয়তো জানো না, সৌরভের মায়ের নামে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। ছিল মানে? এখন কার নামে সেগুলো? তোমার বাবা মানে সৌরভের বাবা সৌরভের মাকে এই সম্পত্তির জন্য বিয়ে করেছিল, কিন্তু পরে তোমার মায়ের ওপর অসহ্য অত্যাচার করার পরেও সৌরভের মা সেই সম্পত্তি সৌরভের বাবার নামে করেনি, কারণ সৌরভের মা জানতো সৌরভের বাবা সব জুয়া খেলে নষ্ট করে ফেলবে। একদিন সৌরভের বাবা জানতে পারে যে যেই দিন সৌরভের মা মারা যাবে, তার সেই সব সম্পত্তি পাবে তার স্বামী মানে আকরাম। তাই আকরাম সৌরভের মাকে খুন করে ফেলে, কিন্তু খুন করার পরে দেখলো সৌরভের মা মৃত্যুর আগে সব সম্পত্তি তার ছেলে সৌরভের নামে করে দিয়ে গিয়েছে। সেইটা দেখে তো আকরামের মাথায় খারাপ হয়ে যায়। তাই আকরাম মানে সৌরভের বাবা সৌরভকেও মেরে ফেলার পরিকল্পনা করে, লোক পাঠায় সৌরভকে মারার জন্য। কিন্তু কিন্তু কি? পরে আকরাম জানতে পারে সৌরভ মারা গেলে সেই সব সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে। সৌরভ না থাকাকালীন ওই সম্পত্তি ভোগ করবে অনাথ আশ্রমের ওই শিশুরা, আর সৌরভ বেঁচে থাকাকালীন যদি ওই সম্পত্তি সে অন্য কাউকে লিখে দেয়, তাহলে সেই সম্পত্তি তখন তার হবে। কথাটা জানার পর
সৌরভের বাবা তার ঠিক করা লোকেদেরকে সৌরভকে মারতে বারণ করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই লোকগুলো সৌরভকে মেরে দিয়েছিল। পরে সৌরভকে আকরাম হসপিটালে নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে আর বাঁচাতে পারেনি। সৌরভ আর তোমার বডি ফিগার সব এক, তাই তোমাকে আকরাম রাস্তা থেকে তুলে এনে সার্জারি করায়, যাতে পরেও তোমাকে সৌরভ সাজিয়ে লিগালি সব সম্পত্তি লিখে নিতে পারে। ও যদি জানতে পারে তুমি সবটা জেনে গেছো, তাহলে ও তোমাদের কাউকে ছাড়বে না। তাই বকুলকে বাঁচাতে চাইলে পালিয়ে যাও এখান থেকে। না মা, আমি পালাবো না। ওই লোকটার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, শাস্তি তো ওনাকে পেতেই হবে। আপনি শুধু একটু আমার সাথে থাকুন আর দেখুন আমি কি কি করি। বাবার মুখ থেকে সব সত্য কথা বের করানোর জন্য আমি, সেজুতি আর মা একটা প্ল্যান করলাম, যাতে বাবা নিজে সব কিছু বলে পুলিশকে। আমিও সৌরভের চরিত্রে আগের মতোই অভিনয় করতে লাগলাম। কিছুদিন পর একদিন রাতে হঠাৎ বাবার চিৎকার শুনে দৌড়ে গেলাম। বাবার রুমে গিয়ে দেখি বাবা ভয়ে এক কোণে চুপটি করে বসে থরথর করে কাঁপছেন। আমরা তার রুমে যাবার সাথে সাথে বাবা আমাদের কাছে দৌড়ে এসে আমাদের পেছনে লুকিয়ে বলতে লাগলো, শাহানা, শাহানা, মানে? শাহানা সৌরভের মা, মানে তোমার মা এসেছিল। মানে কি বলছেনটা কি? মা কোথা থেকে আসবেন? তিনি তো সে কত বছর হলো মারা গেছেন। না, এসেছিল, আমি একদম স্পষ্ট দেখেছি। ও আমার নাম ধরে ডেকেছিল, বলেছিল আমি তোমার জন্য অপেক্ষা করছি আকরাম, তুমি কবে আসবে আমার কাছে। এটা কি করে সম্ভব? নিশ্চয়ই আপনি স্বপ্ন দেখেছেন। না না না, আমি স্বপ্ন দেখিনি, ও সত্যি এসেছিল। জানি না বাবার কি হয়েছে, মা তো সে কবে মারা গিয়েছেন, তিনি কিভাবে আসবেন এখানে? তবে কি বাবা আমরা ওনার সব কুকর্ম ধরে ফেলেছি বলে অভিনয় করছেন? আমার সৎমা অর্থাৎ সৌরভের সৎমা এখন আর বাবার সাথে বাবার রুমে থাকেন না, তিনি আলাদা রুমে থাকেন, কারণ বাবা তাকে রোজ মারধর করত। এভাবে ভয় পেয়ে চিৎকার করাটা বাবার রোজকার নাটক হয়ে গেল। রোজ বাবা এমনভাবে চিৎকার করেন আর বলেন, শাহানা এসেছে, ও আমাকে ডাকছে, ইত্যাদি ইত্যাদি। রোজ বাবার এইসব নাটক দেখতে আর ভালো লাগছিল না। বাবার ওই নাটকের জন্য আমাদের প্ল্যানটা সাকসেসফুলি হচ্ছিল না। বাবা এভাবে রোজ চিৎকার করত। রোজ বাবার এই অভিনয় দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাই মাঝে মাঝে বাবা চিৎকার করলেও আর যেতাম না বাবার রুমে, মা যেত। হঠাৎ একদিন রাত 3টার সময় মা এসে বললেন বাবা নাকি সুইসাইড করেছেন। আমরা সবাই দৌড়ে গেলাম নিচে বাবার রুমে, দেখলাম বাবা নিজের হাত কেটেছেন ব্লেড দিয়ে। বাবার হাত দেখে গায়ের ভেতরটা কেমন জানি কাটা দিয়ে উঠছিল, এমনভাবে কুচি কুচি করে কেটেছিল বাবা হাতটা। দেখে মনে হচ্ছে অনবরত ব্লেড চালিয়েছেন হাতে, হাড় বেরিয়ে গেছে হাতের, রক্তে পুরো রুম মাখামাখি হয়ে আছে। বাবার কোনো সেন্স নেই। আমরা তাড়াতাড়ি বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। অনেক রক্ত বেরিয়ে গেছে বাবার হাত দিয়ে। ডক্টর দেখে বললেন আর আধা ঘন্টা মতো দেরি হলে বাবাকে আর বাঁচানো যেত না। আমি আর সে যদি বাড়িতে চলে এলাম। মা হসপিটালে থাকলেন। আমরা অনেক অবাক হয়েছি বাবার এই ধরনের কাজ দেখে। এতদিন ভাবতাম বাবা অভিনয় করছেন, কিন্তু এখন মনে হচ্ছে না, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কিছুদিন পর বাবাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হলো। তারপর থেকে বাবা কারোর সাথে কথাও বলে না, নিজের রুমের দরজাটাও খুলে না, আগের মতো চিৎকারও করে না। জানি না এমন বাঘের মতো লোকটার হঠাৎ কি হয়ে গেল। দরজায় নক করলে বাবা চলে যাও চলে যাও বলে চিৎকার করা শুরু করেন। খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছেন বাবা। এমন করে 4টা মাস কেটে গেল। মা মাঝে মাঝে জোর করে বাবাকে খাওয়াতো। কিছুদিন ধরে বাবা কিছু খাওয়াও ছেড়ে দিল আর দরজাটাও খুলে না। বেশ কয়েকদিন ধরে বাবার কোনো সারা শব্দ না পেয়ে একদিন সকালে বাবার রুমের দরজাটা ভেঙেই ফেললাম। দরজা খোলার সাথে সাথে মাংস পচা গন্ধ নাকে এলো। বমি উঠে যাওয়ার মতো অবস্থা হলো। তাকিয়ে দেখি বাবা ফ্যানের সাথে ঝুলছেন। হ্যাঁ, বাবা গলায় দড়ি দিয়েছেন, সুইসাইড করেছেন বাবা। তার শরীরে পচন ধরেছে, জানি না কবে সুইসাইড করেছেন তিনি। সে যদি রুমে ঢোকা মাত্র মুখ চেপে বাইরে বের হয়ে এসে বমি করে দিল হরহর করে। আমরা সবাই বাবাকে এই অবস্থায় দেখে একেবারে পাথর হয়ে গেলাম। কি এমন ঘটেছিল যার কারণে এমন জানোয়ারের মতো একটা মানুষ, যার মনে কোনো দয়ামায়া নেই, সেই মানুষটি সুইসাইড করলো? পুরো রুমটার ভেতরে ছবি ছড়ানো ছেটানো। হাতে তুলে দেখলাম ওগুলো সব সৌরভের বাবা মায়ের বিয়ের ছবি। আমরা আরও অবাক হলাম যখন দেখলাম বাবার পুরো রুমের দেওয়ালে শুধু একটা কথাই লেখা, আর সেটা হলো, আমাকে ক্ষমা করে দাও শাহানা। লোকজন ডেকে বাবার দাফন কাফন করানো হলো। এলাকার সবাই যেন পাথর হয়ে গেল বাবার এমন মৃত্যু দেখে। পুরো এলাকাটা থমথমে হয়ে গেল। কেউ মানতেই পারছে না বাবা এমন একটা কাজ করতে পারে।
হয়তো এটাই তার পাপের ফল। তিনি এতটাই বেশি পাপ করেছিলেন যে তার মৃত্যুটা এমন ভয়ানকভাবে হয়েছে। বাবাকে ধোয়ানোর সময় যারা বাবাকে ধোয়াইছিল তারা অনেক ভয় পেয়ে গেছিল বাবার লাশ দেখে। পুরো শরীর ক্ষতবিক্ষত, আর কালশিরা পড়া ছিল নাকি বাবার শরীরে আমি দেখিনি, তবে শুনেছি ওইসব লোকের মুখ থেকে। পরের দিন আমি সেজুতি আর অনু আমার অর্থাৎ সৌরভের সৎমা কে সব বুঝিয়ে দিয়ে চলে আসবো ভেবেছিলাম, কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করেও ওনাকে কোথাও খুঁজে পেলাম না। শুধু ওনার রুমে বিছানার উপরে একটা চিঠি পেয়েছিলাম, তাতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও, তোমাদের বলে আসতে পারলাম না। সৌরভের মায়ের ইচ্ছে ছিল তার নামের সম্পত্তি তিনি সব অনাথ আশ্রমে দান করবেন। আলমারিতে সম্পত্তির সব দলিলগুলো রাখা আছে। আমি জানি তুমি আর ওই বাড়িটাতে থাকবে না। এতদিন যখন সৌরভ সেজেছিলে, আর 2 দিন না হয় থাকো, কারণ এই সম্পত্তি সৌরভ ছাড়া কেউই দান করতে পারবে না অনাথ আশ্রমে। তুমি এতদিন শাহানাকে মা ভেবে এসেছো, তাই তার এই শেষ ইচ্ছেটাও পূরণ করো। ওই সম্পত্তির 3 ভাগের 2 ভাগ দান করে দাও, আর 1 ভাগ তুমি রেখে দাও। দয়া করে আমার এই কথাটা রেখো। একজন মা হিসাবে এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। আমি চাই ওই বাড়িতে তুমি সৌরভ হয়েই থাকো। মনে করো এটা আমার এই জীবনের শেষ ইচ্ছা। পূরণ করবে না বাবা তুমি? আমাকে কখনো মা মনে করে থাকলে আমার এই কথাটা রেখো। ইতি, তোমার মা। আমি মায়ের কথা মতো সব কিছু করলাম। শুধুমাত্র ওই বাড়িটা ছাড়া সব দান করে দিলাম। নিজের বাড়িতে আর ফিরে যাইনি কখনো। যে বাবা মা আমার অবর্তমানে আমার স্ত্রীকে বাসা থেকে তাড়িয়ে দেয়, সেখানে আর ফিরবো না আমি হাসান নই, সৌরভ হয়ে থাকতে চাই। এই বাড়িটার জন্যই আমি আর সেজুতি আবারও এক হতে পেরেছি, তাই এটাই হোক আমাদের শেষ ঠিকানা। সেজুতি আমার কাঁধে মাথা রেখে বলল, পুরো পৃথিবীর কাছে তুমি সৌরভ, শুধু আমার কাছে আমার হাসান হয়ে থেকো। এইভাবে ভালোবাসায় ভরে উঠল আমাদের পরিবার আবার। কিন্তু সৌরভের বাবার মৃত্যুর রহস্যটা রহস্য হয়েই থেকে গেল। ওটা আর জানা হলো না। থাক না কিছু কথা অজানা, সব কথা যে জানতে হবে তার তো কোনো মানে নেই। কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সৌরভের সৎ মাকে আর কখনো দেখিনি। উনি কখনো যোগাযোগ করেননি আমাদের সাথে, আমরাও করতে পারিনি, কারণ উনি ওনার ফোনটা এখানে ফেলে রেখে গিয়েছিলেন। খুব সুখে আছি আমরা। সে যদি আমাকে ওর জীবনে ফিরে পেয়ে খুবই খুশি, আর আমিও। মাঝে মাঝে খুব মনটা খারাপ লাগে, মনে হয় যদি আগের স্মৃতিগুলো সব মনে পড়ে যেত আবার, কিন্তু না, এটা তো আর সিনেমা না, বাস্তব।